শিবাজির বাবা সম্বন্ধে জানতে হবে। শিবাজির বাবার নাম কি? বিজয়নগর সাম্রাজ্য এখান থেকে ছিল, আর একটা হচ্ছে স্যার বাহমানি সাম্রাজ্য এখানে ছিল। শিবাজির মায়ের নাম কি? স্যার শিবাজির বাবার নাম তো আমি বলে দিলাম কি, সাহুজি ভোসলে। স্যার মায়ের নাম কি? তাহলে জন্ম 1630 সাল শিবাজির জন্ম হয়। 1630 সালের পর শিবাজি ঠিক 16 বছর বয়সে, 16 ইয়ার্স, 16 বছর বয়সে, তার মানে সালটা কত ছিল? 1646 সাল। এই 1646 সালে 16 ইয়ার্স এ 1646 সালে ইনি প্রথম দুর্গ দখল করেন। এখান থেকে মোহাম্মদ শাহ রঙ্গিলা ছিল, নাদির শাহ চলে যাচ্ছিল কত সাল? 1739 সাল। লুটে তারপরে চলে গেছিল। এই তখন চলে যখন যাচ্ছিল তখন এরই সৈন্যবাহিনীতে একজন ছিল আহমেদ শাহ আবদালি। এ কি করে, এই যে ঠিক এই জায়গায় মানে ইন্ডিয়ার বর্ডার আর আফগানিস্তানের বর্ডারের কাছে একটা জায়গা আছে যার নাম আটক। জায়গাটার নাম কি? আটক। এই আটকে গিয়ে তিনি আটকে যান। মারাঠা সাম্রাজ্য সম্বন্ধে আমরা যদি দেখি তাহলে এই সাম্রাজ্যকে প্রথমে তো দুটো ভাগে ভাগ করবো, মানে অ্যাকচুয়ালি সাম্রাজ্যকে নয়, টোটাল যে এম্পায়ারটা ছিল, টোটাল সাম্রাজ্য ছিল, এই শাসন কার্যটা কে কে করতো? প্রথম তো হচ্ছে একটা হচ্ছে রাজপুতরা শাসন করত, রাজপুত। আর একটা হচ্ছে স্যার পেশোয়া শাসন করত। তাহলে পেশোয়া এবং রাজপুত যেখান থেকে, কারণ এরা স্যার রাজস্থানের সিসোদিয়া বংশের বংশধর ছিল। তাহলে এটা দেখা যায় যে মারাঠা সাম্রাজ্যের যদি আমরা জন্মলগ্ন দেখি, এটা রাজস্থানের সিসোদিয়া বংশের রাজপুত হিসেবে এরা বংশধর ছিল, আর এরা রাজপুত ছিল। মানে এখান থেকে আমরা রাজা দেখতে পাই। রাজা মানে যেটাকে আমরা হচ্ছে সম্রাট, বা আমরা দেখেছি যে মহারাজ। তো এখান থেকে এরা প্রথমটা শাসন করছিল, অ্যান্ড দেন এই শাসন কার্য হাতে তুলে নেয় কে? পেশোয়া। তার মানে আমাকে যদি পুরো মারাঠা সাম্রাজ্য জানতে হয় তাহলে রাজপুত জানতে হয়, যে রাজারা শাসন করছিল শিবাজির বাবা থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত, আর দেন হচ্ছে এখান থেকে পেশোয়ারা চলে আসে। তো আমরা যদি এটা পুরো দেখতে চাই তাহলে একটু দেখে নেব যে আগে শিবাজির, আমরা যদি টেরিটরিটা দেখি, তো এই শিবাজির টেরিটরি দেখার আগে শিবাজির বাবা সম্বন্ধে জানতে হবে। শিবাজির বাবার নাম কি? সাহুজি ভোসলে। এই সাহুজি ভোসলে এখানে আমরা ঠিক আগের ক্লাসেই করেছি যে বিজাপুর আর গোলকুন্ডা, এই দুটো জায়গা ছিল। একটা হচ্ছে বিজয়নগর সাম্রাজ্য এখান থেকে ছিল, আর একটা হচ্ছে স্যার বাহমানি সাম্রাজ্য এখানে ছিল। এই বাহমানি সাম্রাজ্য স্যার মুঘলরা বারবার দিল্লি থেকে শাসন করছিল। তখন মুঘল দিল্লিতে শাসন করছিল কে? মুঘল। আর মুঘলের কোন রাজা শাসন করছিল? শাহজাহান। ঠিক শাহজাহান এই সময় দিল্লিতে শাসন করে, আর এই মুঘলদের আক্রমণে, বারবার আক্রমণে 5টা ভাগে ভাগ হয়ে যায়। 5টা ভাগ কি কি? এক হচ্ছে আহমেদনগর, 2 হচ্ছে স্যার বিজাপুর, 3 হচ্ছে বিদার অ্যান্ড বেরার অ্যান্ড গোলকুন্ডা। তার মানে এই যে বিজাপুর, এই বিজাপুরকে কে আক্রমণ করে স্যার? বিজাপুরকে কে আক্রমণ করে? আরে শাহজাহান মুঘল সম্রাটের যে মুঘল সেনাপতিকে আক্রমণ করতে ভাগে ভাগ করে দেয়। একটা হচ্ছে কি না আহমেদনগর, বিজাপুর, বিদার, মানে টোটাল বিদার, গোলকুন্ডার, বেরার। এর মধ্যে শাহজাহানের বাবা সাহুজি ভোসলে, এই সাহুজি ভোসলে কোথায় অ্যাজ এ মিলিটারি লিডার হিসেবে কাজ করতো? না স্যার আহমেদনগরে অ্যাজ এ মিলিটারি লিডার হিসেবে কাজ করতো। তাহলে শিবাজির বাবার নাম কি? সাহুজি ভোসলে। ইনি কোথায় মিলিটারি লিডার হিসেবে কাজ করতো? না আহমেদনগরে। এই আহমেদনগরে যখন মিলিটারি লিডার হিসেবে কাজ করতো তখন দিল্লিতে শাসন করছে কে? শাহজাহান। এই শাহজাহান বারবার স্যার অ্যাটাক করে, শাহজাহানের যে সেনাবাহিনী এই আহমেদনগরে এসে অ্যাটাক করে। আহমেদনগর অ্যাটাক করলে আহমেদনগর পুরো টোটালি মুঘল সম্রাটদের অধীনে চলে যায়। আর অধীনে চলে গেলে স্যার এখানের অ্যাজ এ মিলিটারি লিডার হিসেবে কে ছিলেন? না সাহুজি ভোসলে, শিবাজির বাবা। এই সাহুজি ভোসলে এখান থেকে ছেড়ে এখানে জুনের বলে একটা জায়গা আছে, নামটা কি? জুনের বা জুনার। এই জুনার বলে একটা জায়গা আছে, এই জুনারে গিয়ে মারাঠা সাম্রাজ্যের কিছু অধীনে ছিল জুনার, এবং শাহজাহান সাহুজি ভোসলেকে বলে যে আপনি এইখানে শাসন করুন, অ্যাজ এ সুবেদার হিসেবে থাকুন এবং মুঘল সম্রাটকে সার্ভ করুন অ্যাজ এ মিলিটারি লিডার। তো সেই হিসেবে জুনারে শাসন কার্য শুরু করে দেয়।
কিন্তু জুনারের শাসন কার্য করতে করতে কখনো শাহুজি ভোসলের শিবাজির বাবার এটা মনে হয় যে দক্ষিণ ভারতে স্যার এইভাবে যদি চলতে থাকে কোণঠাসা হয়ে যায় তাহলে দক্ষিণ ভারত টোটালি স্যার মোগলদের অধীনে চলে যাবে। সেই জন্য কি হয় না, এই জুনার থেকে পালিয়ে এসে স্যার এই বিজাপুরে এসে অ্যাজ এ মিলিটারি লিডার হিসেবে আবার কাজ করতে থাকে। তার মানে তখন তখন এই বিজাপুরের শাসন কার্য কে করছে? বিজাপুরে কে শাসক ছিলেন? আদিল শাহ। এই আদিল শাহর অধীনে অ্যাজ এ মিলিটারি লিডার হিসেবে কাজ করতে থাকে কে? শাহুজি ভোসলে। এখান পর্যন্ত তো স্যার ঠিক আছে, কিন্তু এই যে আহমেদনগর আর বিজাপুরে আসার মাঝখানে স্যার একজনের জন্ম হয়, তার নাম কি? শিবাজি মহারাজ। এই শিবাজির জন্ম সালটা কত স্যার? 1630। শিবাজি মহারাজের জন্ম কত সাল স্যার? 1630। আমরা যদি একটু দেখে নিই, 1630 সাল এই শিবাজি মহারাজের জন্ম হয় কোথায় না আহমেদনগরের এরই একটা অঞ্চল যার নাম কি? শিবনের দুর্গ। এই শিবনের দুর্গতে স্যার, শিবনের দুর্গ আহমেদনগরই একটা অঞ্চল যার নাম শিবনের দুর্গ। এই শিবনের দুর্গতে 1630 সালে শিবাজি মহারাজের জন্ম হয় এবং মানে একদম ছোট অবস্থাতেই শিবাজি তার বাবাকে পায়নি, তার কারণ তার বাবা শাসন অ্যাজ এ মিলিটারি লিডার হিসেবে দক্ষিণ ভারতের আহমেদনগর, বিজাপুর, কখনো কখনো ঝুনিরে অ্যাজ এ মিলিটারি লিডার হিসেবে কাজ করে বেড়াতো। তো সেই হিসেবেই জন্মের পর শিবাজির মায়ের নাম কি স্যার? শিবাজির বাবার নাম তো আমি বলে দিলাম কি? শাহুজি ভোসলে। স্যার মায়ের নাম কি? তারাবাই, সরি জিজাবাই। শিবাজির মায়ের নাম কি? জিজাবাই। শিবাজির মায়ের নাম হচ্ছে স্যার জিজাবাই। এই জিজাবাই এবং তার পুত্র শিবাজি, জিজাবাই এবং তার পুত্র শিবাজিকে শিবাজির বাবা শাহুজি ভোসলে কোথায় রেখে দেয় না এই পুনের অঞ্চলেই অ্যাজ এ জায়গির দিয়ে, পুনেতেই অ্যাজ এ জায়গির হিসেবে নিয়োগ করে শিবাজির মাকে জায়গির কিছুটা দিয়ে এখান থেকে বিজাপুর চলে আসেন। তাহলে বিজাপুরে চলে আসে আবার। তা শিবাজির বাবা শাহুজি ভোসলে শিবাজির জন্মের পর শিবাজির মা এবং শিবাজিকে অ্যাজ এ জায়গির দিয়ে, পুনেতে জায়গির দিয়ে কোথায় চলে আসে? বিজাপুরে শাসন কার্য করতে চলে আসে। এবং এই ছোট শিবাজির দেখাশোনার জন্য মা তো ছিল, সঙ্গে সঙ্গে ছিল দাদাজি কোন্ডাদেব। এই দাদাজি কোন্ডাদেব পরবর্তীকালে শিবাজিকে কি করে না যুদ্ধ অস্ত্রবিদ্যায় পারদর্শী করে এবং সাথে সাথে শিবাজিকে পুরো ধর্ম শিক্ষা যে দিয়েছিল তার নাম শিবাজির মা জিজাবাই। ইনি শিবাজিকে রামায়ণ, মহাভারত আর সঙ্গে সঙ্গে দেশপ্রেমের গান শিখিয়েছিল। এখান থেকেই এই রকম শিবাজি জন্ম হয়, যার অ্যাকচুয়ালি ভেতরে ছিল কি একটা আগুন তৈরি করেছিল। স্যার এই ভেতরের আগুনটা তৈরি করেছিল কে? শিবাজির মা। এই জন্যই স্যার মাকে কি করতে হয় না 100টা শিক্ষকের সমতুল্য কে? মা। তো মায়ের থেকে যখন ছেলে জন্ম হয়, সেই মা যদি একটু মজবুত মানসিকতার থাকে তাহলে ছেলে মেয়েরাও স্যার মজবুত মানসিকতার তৈরি হয়। এই মায়ের শিক্ষা থেকে শিবাজি দেশপ্রেমিক হিসেবে উঠে আসে, শিবাজির মনে দেশপ্রেম জাগে। আর ইনি চেয়েছিলেন যে ভারতবর্ষে একটা হিন্দু রাষ্ট্র তৈরি করব, সাম্প্রদায়িক, যেখানে গণ্ডগোল থাকবে না, একটা হিন্দু রাষ্ট্র তৈরি করব। এই হিন্দু রাষ্ট্রের জন্ম স্যার শিবাজির স্বপ্ন ছিল। এবং এখান থেকে শিবাজিরা কোনো রাজা ছিল না স্যার, কোনো রাজার ছেলে ছিল না, কোনো রাজত্বও ছিল না, কিন্তু ইনি রাজা হয়ে তৈরি হয় এবং নিজেকে রাজা তৈরি করেন এবং গোটা ভারতবর্ষে রাজত্ব করত এক সময়। এর মানে শিবাজির যে জন্ম মারাঠা সাম্রাজ্য। নেক্সট এখানে বিজাপুরে চলে এলে বিজাপুর থেকে কিছুদিন স্যার সার্ভ করার পর ইনি কর্ণাটক চলে আসেন। কে? শিবাজির বাবা। শিবাজির বাবা কোথায় চলে আসে? বিজাপুর থেকে কর্ণাটকে মিলিটারি লিডার হিসেবেই কাজ করতে করতে কর্ণাটকে অ্যাজ এ মিলিটারি লিডার হিসেবেই কাজ করে এবং কর্ণাটক চলে আসে। বাবার নাম কি? শাহুজি ভোসলে। তাহলে শিবাজির বাবার নাম কি? শাহুজি ভোসলে। এই এখান থেকেই ছিল স্যার শিবাজির বাবা শাহুজি ভোসলের অ্যাকচুয়ালি কথা, যেখানটা আমরা এখন আর দেখবো না। এবার আমরা দেখবো কাকে? শিবাজিকে। তাহলে শিবাজির জন্ম হয় স্যার কত সালে? শিবাজির জন্ম হয় স্যার কত সালে? 1630 সাল। শিবাজির জন্ম 1630 সাল।
1630 সাল শিবাজির জন্ম হয়, মতান্তরে স্যার 1627 আছে। তো আমরা 1630কে ধরেই চলবো। তা 1630 সালে শিবাজির জন্ম হয় এবং ইনি এই জন্মের ঠিক 16 বছর বয়সে 16 ইয়ার্স। তাহলে আচ্ছা, শিবাজি সম্বন্ধে আরেকটু বলে দিই। তাহলে শিবাজির বাবার নাম কি? বাবা কে ছিল? শাহুজি ভোসলে। স্যার মা কে ছিল? জিজাবাই। জিজাবাই। আচ্ছা, গুরু কে ছিল? এনার একটা গুরু ছিলেন, গুরু নাম রামদাস। স্যার রামদাস, ইনি ধর্মগুরু ছিলেন। স্যার রামদাস কে ছিল? ধর্মগুরু। নেক্সট, এনার অস্ত্র শিক্ষার যে গুরু ছিলেন আর একজন আমরা দেখবো, অস্ত্র শিক্ষার জন্য একজন গুরু ছিল, তার নাম কি? দাদাজি কোন্ডাদেব। ইনি এনাকে অস্ত্র শিক্ষায় পারদর্শী করেছিলেন। তো মা শাহুজি ভোসলে, বাবা জিজাবাই অ্যান্ড গুরু রামদাস, এবং এখানে অস্ত্র শিক্ষায় পারদর্শী করেছিলেন এনাকে দাদাজি কোন্ডাদেব। অ্যাজ এ অস্ত্র শিক্ষার গুরু হিসেবে আমরা ওনাকে ধরতে পারি। তো এই ছিল শিবাজির সম্বন্ধে আমরা ছোট্ট একটা ইন্ট্রোডাকশন, দেন আমরা শিবাজি সম্বন্ধে কাজ করব, ঠিক আছে? এই শিবাজির জন্ম বৃত্তান্ত আমরা যদি দেখি, তাহলে জন্ম 1630 সাল শিবাজির জন্ম হয়। 1630 সালের পর শিবাজি ঠিক 16 বছর বয়সে, 16 ইয়ার্স, 16 বছর বয়সে, তার মানে সালটা কত ছিল? 1646 সাল। এই 1646 সালে 16 ইয়ার্স এ 1646 সালে ইনি প্রথম দুর্গ দখল করেন। আর শিবাজির মাথা এটা ছিল, স্যার আমরা ছোট এই সেনাবাহিনী নিয়ে, আর ইনি এখানকারই একজন দক্ষিণ ভারতের ডিকানের একজন ছোট তপশালী আদিবাসী সম্প্রদায় মানুষদেরকে নিয়ে তার সেনাবাহিনী তৈরি করে। এই সেনাবাহিনীতে অ্যাকচুয়ালি গরিলা যুদ্ধের যে প্ল্যানিং, সেটা এই শিবাজি সেনাবাহিনীতে আনেন। যদিও গরিলা যুদ্ধ শিখেছিল কে? মালিক আহমেদের কাছ থেকে। মালিক আহমেদ, যাকে আমরা মালিক আম্বারও বলবো, মালিক আম্বারের কাছ থেকে শিবাজির বাবা আহমেদনগরে যখন অ্যাজ এ মিলিটারি লিডার হিসেবে কাজ করছিল, তখন ওইখানে উচ্চপদস্থ মিলিটারি লিডার ছিল, তার নাম মালিক আহমেদ বা মালিক আম্বার। এই মালিক আম্বারের কাছ থেকে গরিলা যুদ্ধের নীতি শেখে কে? শিবাজির বাবা। পরবর্তীকালে এই যুদ্ধনীতিটা স্যার শিবাজি ইউজ করে। এই যে স্যার তপশিলি অধ্যুষিত অঞ্চল থেকে যে কিছু মানুষদেরকে নিয়ে এই সেনাবাহিনী তৈরি করেছিল, এই সেনাবাহিনীতে গরিলা যুদ্ধের আর একটা যে প্রসেসটা, যে প্রণালীটা, সেটা শেখানো হয়েছিল, সেটা শিবাজি ইউজ করেছিল। নেক্সট, এই 1646 সালে স্যার 16 বছর বয়সে প্রথম ইনি একটা দুর্গ দখল করে, তার নাম কি? তোরনা দুর্গ। তোরনা দুর্গ, এই তোরনা দুর্গ প্রথম দখল করে কে? শিবাজি। কত সালে? 1646 সালে। 1646 সালে প্রথম ইনি একটা দুর্গ দখল করে, এর নাম তোরনা দুর্গ, ঠিক আছে? তাহলে এরপর শিবাজি, এখান থেকে যদি আমরা দেখি, শিবাজি এরপর আসে, শিবাজি 1646 সালে তোরনা দুর্গ দখল করার পর আমরা যদি এখানে একটু ম্যাপ দেখি, তাহলে প্রথমে শিবাজি তোরনা দুর্গটা কোথায় অবস্থান ছিল? বিজাপুরে। আর শিবাজি প্রথম অ্যাটাক করে স্যার বিজাপুরকে। তাহলে শিবাজি কোথায় ছিল? স্যার প্রথম তো হচ্ছে আহমেদনগরে। আহমেদনগরে যে জায়গাটার নাম যেমন জন্ম হয়েছে, এখানটার নাম কি? শিবনের। আর শিবনেরের পাশেই আছে পুনে। এই পুনেতে মায়ের সাথে বসবাস করছিল। ঠিক এনার পরে যখন এনার মনে হলো যে দেশপ্রেমিক ভাবনা তো ছিল তার মধ্যে, এবং ভারতবর্ষকে একটা হিন্দু রাজ্য তৈরি করব, তখন উনি প্রথম অ্যাটাক করেন কে? বিজাপুরে। বিজাপুরে এই যে দুর্গ, তোরনা দুর্গ, এই তোরনা দুর্গটা কোথায় অবস্থান করে? বিজাপুরে। এবং এই তোরনা দুর্গ অ্যাটাক করার পর বিজাপুরে আস্তে আস্তে করে শিবাজি প্রায় 35খানা দুর্গ দখল করে। শিবাজি কতগুলো দুর্গ দখল করে? 35খানা দুর্গ দখল করে। শিবাজি কত দুর্গ দখল করে? 35 দুর্গ দখল করে নেয়। কোথা থেকে? বিজাপুরের, মানে যেটা বিজাপুর এবং আহমেদনগর, গোলকুন্ডা থেকে স্যার পুরো টোটাল স্যার 35খানা দুর্গ দখল করে নেয়। আর 35খানা দুর্গ দখল করার পর স্যার ইনি আস্তে আস্তে দুর্গ দখল করছিল। তো 46-এ প্রথম দুর্গ তোরনা, এছাড়া অনেক দুর্গ দখল করে। 46-এর পর যখন আমরা দেখি, তো শিবাজি প্রথমে আসে কোথায়?
না শিবাজি প্রথম বিজাপুরে ঢোকে, আর বিজাপুরের ফার্স্ট দুর্গ তোরনা কত সাল দখল করে? 46-এ। এই 46-এ প্রথম তোরনা দুর্গ দখল করার পর একটা একটা করে দুর্গ দখল করতে থাকে, তার মধ্যে আছে অনেক পুরন্দর, প্রতাপগড়, ঠিক আছে। এই যে দুর্গ দখল করতে করতে স্যার দখল করতে থাকে, থাকার পর সঙ্গে সঙ্গে তাহলে বিজাপুর দখল করে নেয়, অ্যান্ড সঙ্গে সঙ্গে স্যার আহমেদনগরও দখল করে নেয়। তাহলে বিজাপুর আর আহমেদনগর যখন দখল করতে শুরু করে দেয়, বিজাপুর অ্যান্ড আহমেদনগর যখন দাঁড়ালো, তাহলে এইখানে এই অঞ্চলে কে ছিল না টোটাল বিজাপুর, এই টোটাল আমরা যেটাকে বাহমানি সাম্রাজ্য বলছিলাম, এই বাহমানি সাম্রাজ্যে স্যার আহমেদনগর অ্যান্ড বিজাপুর দখল করে নেয়। আর যদি বিজাপুর আহমেদনগর দখল করে নেয়, এই সময় স্যার দিল্লি থেকে শাসন করছিল ঔরঙ্গজেব। দিল্লিতে শাসন করছে কে এই সময়? এখানে আসি ঔরঙ্গজেব। এই ঔরঙ্গজেব দিল্লিতে শাসন করার সঙ্গে সঙ্গে ইনি অ্যাকচুয়ালি এনার লক্ষ্য ছিল দক্ষিণ ভারতকে ক্যাপচার করা। এনার প্রথম থেকেই লক্ষ্য ছিল, কারণ ইনি অ্যাজ এ দক্ষিণ ভারতের সুবিধার হিসেবে প্রথমে ছিল। যখন শাহজাহান রাজত্ব করতো, শাহজাহানের ইনি পুত্র সন্তান, তো ইনি দক্ষিণ ভারতে এসে সুবেদার হিসেবে কাজ করতো। তো দক্ষিণ ভারত এনার প্রথম থেকেই একটা মাথায় ছিল যে দক্ষিণ ভারতকে ক্যাপচার করা, উত্তর থেকে শাসন কার্য করলে দক্ষিণ ভারতে ক্যাপচার করা স্যার চারটিখানি ব্যাপার নয়। আজ পর্যন্ত কোনো রাজা ইতিহাসে স্যার দক্ষিণ ভারতকে শাসন করতে পারেনি, ডাইরেক্ট ইনডাইরেক্টলি শাসন করতো। তো এইখানে স্যার ঔরঙ্গজেব ভেবেছিল স্যার আমি দক্ষিণ ভারতকে ডাইরেক্ট শাসন করব, এবং দক্ষিণ ভারতে এনার যখন উপরে রাজত্ব করতো তখন দক্ষিণ ভারতে রাজত্ব করছিল কে? আর শিবাজি উঠে গেছিল। তো এই ঔরঙ্গজেব অ্যাকচুয়ালি প্রথম আহমেদনগর দখল করে, দেন বিজাপুর দখল করে, দেন গোলকুন্ডা, বেরার এগুলো দখল করতে করতে থাকে। আর এর এগেনস্টে স্যার শিবাজিও দখল করতে করতে যায়। মানে প্রথম তো ঔরঙ্গজেব দখল করে, আর তারপরেই স্যার শিবাজি ঢুকে যায়, আর শিবাজি ঢুকে সেই দুর্গগুলো দখল করতে থাকে। ইনি ফার্স্ট করে কি এই জায়গাটা দখল করেনি, দুর্গকে দখল করে। কারণ কি ছিল, সে দুর্গের মধ্যেই সেনা আবাসন ছিল। আর যদি কোনো অঞ্চলের সব থেকে মানে তখনকার সময় কোনো রাজ্যের শক্তিশালী জায়গা ছিল দুর্গ, দুর্গের মতো সেনা ছিল, আর সেনাকে যদি অ্যাটাক করে দিই তাহলে স্যার ওই রাজ্য অ্যাটাক হয়ে যাবে অলরেডি। তো তো ঔরঙ্গজেব তো প্রথম তো আহমেদনগর, বিজাপুর, গোলকুন্ডা, বিরার এটা যখন অ্যাটাক করতে করতে জয় করতে করতে যায়, আর এর পেছন পেছন স্যার শিবাজি ওইগুলোকে আবার দখল করতে দেয়, তখন ঔরঙ্গজেবের রাগ হয়, অবশ্যই রাগ হবে। আরে বাবা, আমি দখল করছি আর আমার দুর্গ দখল করে নিচ্ছে। তো এতে ঔরঙ্গজেব প্রচুর গুসা হয়ে যায়, আর গুসা হয়ে গেলে প্রথম একজনকে কাজে লাগায়। ডিরেক্ট হয়নি স্যার ঔরঙ্গজেবের সাথে, ডিরেক্ট এখনো পর্যন্ত শিবাজির কোনো দেখা হয়নি। ফার্স্ট ডিরেক্ট দেখা হবে স্যার 1657 সালে ঔরঙ্গজেবের সাথে শিবাজির প্রথম মোলাকাত হয়। আর এতে ঔরঙ্গজেব বলে যে আমার কাছে একটা চুক্তি করতে হবে, কিন্তু শিবাজি এতে পাত্তা দেয়নি। আর শিবাজি এই চুক্তি কোনো পাত্তা না দিয়ে শিবাজি এগোতে থাকে, শিবাজি দখল করতে থাকে। দখল করতে করতে স্যার ঔরঙ্গজেবের মাথায় প্রচণ্ড গুসা আসে, এবং প্রথম ইনি বিজাপুরের একজন সেনাপতিকে পাঠান। বিজাপুরের সেনাপতির নাম কি? আফজল খাঁ। বিজাপুরের তখন সেনাপতি, বিজাপুর তো দখল করে নিয়েছে, আদিল শাহের কাছ থেকে বিজাপুর দখল করে নিয়েছে। কে দখল করেছে? ঔরঙ্গজেব। অ্যান্ড তার মানে বিজাপুরে যা শাসনকর্তা থাকবে সব ঔরঙ্গজেবের এগেনস্টেই কাজ করবে, এগেনস্টে নয়, প্রেফারেই কাজ করবে। তো এই বিজাপুরে তখন মহান সেনাপতি ছিলেন না, তার নাম কি? আফজল খাঁ। এই আফজল খাঁকে স্যার শিবাজির বিরুদ্ধে প্রথম পাঠায় কে? ঔরঙ্গজেব। আফজল খাঁ আছে, এবং দুর্গটা ছিল কি নাম ছিল, এই বিজাপুরের একটা দুর্গ ছিল তার নাম প্রতাপগড়। এই প্রতাপগড়ের দুর্গেতে প্রথম আফজল খানের সঙ্গে কার দেখা হয়? শিবাজির। আর আফজল খাঁ শিবাজিকে কি করে? ডাক পাঠায় যে আসুন আমার দুর্গে একটু মোলাকাত করব। এই আফজল খাঁয়ের হাইট ছিল প্রায় 7.5 ফুট, আর শরীর ছিল দৈত্যের মতো। আর শিবাজি স্যার ততটাই ছোটোখাটো মানুষ ছিল, শিবাজি খুব হাইটেড মানুষ ছিল না, ছোটোখাটো মানুষ ছিল। তো এই শিবাজি স্যার এই প্রতাপগড় দুর্গেতে যায়, আর এই প্রতাপগড় দুর্গেতে তখন ওয়েট করছিল কি? আফজল খাঁ। আফজল খাঁ বিজাপুরের সেনাপ্রধান ছিল। তো আফজল খাঁ যখন মিটিং করতে যায় তখন আফজল খাঁয়ের মানসিকভাবে প্রিপারেশন ছিল যে শিবাজিকে আমি স্যার মেরে দেবো এখানে। আর শিবাজিকে প্রথমে কি আলিঙ্গন করে, আর আলিঙ্গন করার সঙ্গে সঙ্গে শিবাজিকে অ্যাটাক করার আগে শিবাজির হাতে বাগনক ছিল। শিবাজি কি ইউজ করে কি? বাগনক। স্যার পেছন থেকে আফজল খাঁয়ের পেছন থেকে আফজল খাঁয়ের ওই বাগনক দিয়ে পিঠ দফা করে দেয়, এবং আফজল খাঁ ওখানে মারা যায়। বাগনক দিয়ে আফজল খাঁকে পুরো মেরে দেয়, ঠিক আছে। কিন্তু আফজল খাঁ যদি ওখানে থাকতো, যদি না মারতো, তাহলে আফজল খাঁ শিবাজিকে মেরে দিত।
তো এর এগেনস্টে এই জন্য শিবাজি এমন হিন্দু রাজা ছিল, ফার্স্ট হিন্দু রাজা। কোনো হিন্দু রাজা ভারতবর্ষে পেছন দিকে বার করেনি, একমাত্র একটাই হিন্দু রাজা পেছন দিকে বার করে, মানে এদের উত্তর এদের কাছেই দিয়েছিল। কারণ তখনকার সময় যারা মধ্য এশিয়া থেকে আমাদের দেশে রাজত্ব করতে আসছিল, এরা পেছন দিকে বার করতো। তো এর এগেনস্টে একমাত্র জবাব দিয়েছিল শিবাজি, যে ফার্স্ট হিন্দু রাজপুত রাজা যিনি পেছন থেকেই বার করেন। রাজপুতদের কোনোদিন ছিল না পেছন থেকে, তরবার যদি পড়ে দেয় প্রথমে আগে তরবারি দেবে তারপরে যুদ্ধ করবে, এটা রাজপুতদের অ্যাকচুয়ালি সংস্কার। কিন্তু ইনি পেছন থেকে আক্রমণ করে ফার্স্ট আফজল খাঁকে। আফজল খাঁ মারা যায়। আফজল খাঁ মারা গেলে স্যার ঔরঙ্গজেব আরো দুঃখ পায়, স্যার শিবাজিকে তো ধরতে পারলাম না আফজল খাঁকে পাঠিয়ে। নেক্সট কিছুদিন পর স্যার শিবাজিকে এগেনস্টে আর একজনকে পাঠায়, তার নাম এই সময় স্যার এই বেঙ্গলে একজন সুবেদার হিসেবে কাজ করতো। কার? মোগলদের সুবেদার হিসেবে বেঙ্গলে কাজ করতো, তার নাম বলো। মোগলদের সময় সুবেদার হিসেবে যখন ঔরঙ্গজেব দিল্লিতে শাসন করতো তখন সুবেদার হিসেবে বেঙ্গলে একজন কাজ করতো, তার নাম কি? শায়েস্তা খান। এই শায়েস্তা খান এর নাম কি? শায়েস্তা খান। এই শায়েস্তা খানকে ঔরঙ্গজেব ডাক পাঠায়, বলে স্যার শায়েস্তা খান ও মাতুল ছিল, মামা ছিল। ঔরঙ্গজেবের কে ছিল? মামা ছিল। তো শায়েস্তা খান বলে স্যার আফজল খাঁকে তো মেরে দিয়েছে, আর ও তো আমার জায়গা দখল করা জায়গাগুলোই স্যার দখল করে নিচ্ছে, দুর্গগুলো। স্যার আপনাকে যেতে হবে মামা, আপনাকে যেতে হবে ওখানে, আর শিবাজিকে ধরে আনতে হবে, নাহলে মেরে দিতে হবে। তো শায়েস্তা খান ফার্স্ট কোথায় আছে না, শিবাজির এগেনস্টের, শিবাজিকে মারার জন্য স্যার বিজাপুরে ঢুকে যায়। শিবাজি কিন্তু তখনও বিজাপুরে করছে, চালিয়ে যাচ্ছে, দুর্গ দখল চালিয়ে যাচ্ছে। বিজাপুরে আসে এবং শায়েস্তা খান যখন আসে, শায়েস্তা খান প্রথম তো দুর্গ ক্যাপচার করার চেষ্টা করে এবং দুর্গের মধ্যে ঢুকে যায়, এন্টার করে। আর শায়েস্তা খানের ছেলেও ছিল এই সময় এই সেনাবাহিনীতে। শায়েস্তা খান যখন সেনাবাহিনী নিয়ে শিবাজিকে ধরতে যায় তখন শায়েস্তা খানের ছেলেকে মেরে দেওয়া হয়। শিবাজি কি শায়েস্তা খানের ছেলেকে মেরে দেয়। অ্যান্ড শায়েস্তা খান তখন সুযোগ বুঝে স্যার শিবাজির যেই রুমেতে বন্দি রাখার কথা শিবাজিকে, মানে শিবাজি শায়েস্তা খানকে যে রুমে বন্ধ, ওই রুমের স্যার জানলা থেকে টপকে গিয়ে শায়েস্তা খান পালিয়ে যায়, তো বেঁচে যায়। তাহলে শায়েস্তা খানও পালিয়ে গেল। এরপরে শিবাজির মনে আরও একটু মজা এসে গেল, স্যার দুজন তো হারিয়ে দিয়েছি, তার মানে আমি টোটাল স্যার এই গোলকোন্ডা, বিজাপুর, আহমেদনগর পুরো ক্যাপচার্ড, নিচেও ক্যাপচার্ড। এখানে একজনই ছিল, সেটা হায়দ্রাবাদের নিজাম, একে রেখে দাও, এখন ডিস্টার্ব করো না। এ ডাইরেক্ট এবার চলে গেল স্যার এখানে কোথায় না সুরাট চলে এলো না। সুরাটে মোগলদের সব থেকে বিখ্যাত বন্দর ছিল, এই নাম মোগলদের সব থেকে ধনশালী বিত্তশালী যে বন্দর ছিল তার নাম সুরাট। আর সুরাটে প্রচণ্ড পয়সা, এখান থেকে ব্যবসা বাণিজ্য চলতো, পয়সা কড়িও ছিল, চাকচিক্যও ছিল সুরাটে। তো শিবাজির মনে হলো স্যার সুরাট দখল করব। আর সালটা ছিল কখন না 1664 সাল। স্যার শিবাজি অ্যাটাক করে কোথায়? সুরাটে। তো যখনই শিবাজি সুরাটে অ্যাটাক করে, হঠাৎ করে ঔরঙ্গজেব ফার্স্ট কাকে পাঠায়? আফজল খাঁ। সেকেন্ড কাকে পাঠায়? শায়েস্তা খাঁ। অ্যান্ড থার্ড পাঠাবে কাকে? জয় সিং। এই সুরাটে যখনই চলে যায় তখন রাজস্থানে একজন সুবেদার হিসেবে, মানে ঔরঙ্গজেবের মোগল সাম্রাজ্যের সুবেদার হিসেবে কাজ করতো, যাকে মনসবদারও আমি বলতে পারি, তার নাম জয় সিং। এই জয় সিংকে পাঠাবে এবং জয় সিংয়ের কাছে ঔরঙ্গজেব চলে যায়, বলে স্যার, আর জয় সিং ছিল সব থেকে মানে ঔরঙ্গজেবের সব থেকে কাছের লোক, মানে প্রত্যেকটা মানুষের একজন করে কাছের লোক। যেমন স্যার আলাউদ্দিন খলজির কাছের লোক কে ছিল? মালিক কাফুর। সেরকম স্যার জয় সিং ছিল ঔরঙ্গজেবের সব থেকে কাছের লোক, সুবেদার হিসেবে কাজ করতো, মনসবদার হিসেবে কাজ করতো। তো জয় সিংকে ডেকে পাঠায় এবং জয় সিংহকে বলে যে তুমি যা কিছু চাও সব নিয়ে নাও, আমাকে শিবাজিকে আটকাতে হবে, শিবাজিকে মেরে দিতে হবে। তো তখন কি হয়, জয় সিং এই সময় বলে যে আমাকে শুধু রেশনটা ঠিকঠাক করে দাও। রেশন মানে কি? খাদ্য, পানীয়, বস্ত্র, টাকা পয়সা, এগুলোকে অ্যাডজাস্ট করে দাও স্যার, আমি করে নেব। আর জয় সিং খুব বুদ্ধিমান ছিল, রাজপুত ছিল, তো রাজপুতকেই হারাবে না, রাজপুতের প্ল্যান। আর শিবাজিও কি ছিল? রাজপুত ছিল। তো রাজপুতের টেকনিক ছিল আর এই টেকনিককে ইউজ করেছিল। তো জয় সিংও গিয়ে পুরন্দরে কোথায় স্যার? পুরন্দর হচ্ছে স্যার কোথায় অবস্থান? বিজাপুরেই পুরন্দর ছিল। তো এই সুরাট দখল করার পর জয় সিং কি করে? ডাইরেক্ট পুরন্দরে দুর্গকে দখল করে নেয়। আর জয় সিং জানে
যে এ যখন ভেতরে থাকবে তখন আমরা বাইরে থেকে পুরো ক্যাপচার করে নেবো। তো যখনই পুরন্দরের দুর্গের ভেতরে শিবাজি মহারাজ এবং তার সৈন্য সামন্ত ছিল, এই জয় সিং গিয়ে পুরো শিবাজির মহারাজের এই মানে এই দুর্গ, পুরন্দরের দুর্গটাকে দখল করে নেয়। প্রায় 3 মাস ওয়েট করেছিল, বেরোতে দেয়নি শিবাজি মহারাজকে। এবং এখান থেকে তার মানে কি, ভেতরে যদি না খাদ্য বস্ত্র পানীয় না যায়, তাহলে ভেতরে দুর্গতে কেউ থাকবে না। তারা তো জয় সিং এর পুরো এবং সৈন্য সামন্তরা কোথায় দেয়, পুরন্দরের দুর্গের বাইরে পাহারা দিচ্ছে। তো সেই হিসেবে শিবাজি কিছু না বুঝতে পেরে এটা বুঝতে পারে না কিছু করার নেই, এখানে সন্ধি করতে হবে। অ্যান্ড দ্যাট ইজ কল্ড স্যার পুরন্দরের সন্ধি। এই সন্ধিটা স্যার কত সালে হয়েছিল, ঠিক 1665 সাল পুরন্দরের সন্ধি হয়। তার মানে 64তে সুরাট দখল করে, ঠিক তার 1 বছর পর 1665 সালে স্যার পুরন্দরের সন্ধি তৈরি হয়। এই পুরন্দরের সন্ধিতে স্যার সন্ধিটা কার কার মধ্যে হয়েছিল, দুজনের, জয় সিং যেটাকে আমরা এর এগেনস্টে যদি বলতে পারি মারাঠা সাম্রাজ্যের মতো, আর তার সঙ্গে সঙ্গে শিবাজি। তো শিবাজি এবং মারাঠাদের মতো এবং মারাঠা এবং মুঘলদের মতো, তার মধ্যে এবার যদি আমি পার্টিকুলার কথা বলি তাহলে জয় সিং এবং শিবাজির মধ্যে এই পুরন্দরের সন্ধিতে দুটো জিনিস সম্বন্ধে আমরা জানতে পারি। তাহলে পুরন্দরের সন্ধি কত সালে হয়, 1665 সাল পুরন্দরের সন্ধি হয়। এবং তার আগে 1664 সালে ইনি কি করে, সুরাট দখল করে। এই 65 সন্ধিতে স্যার দুটো কথা বলা হয়। এক নম্বর কথা হয়, এই সন্ধি তো হয়, তো সন্ধিতে কি হয় না, কিছু বলতে হবে। এই সন্ধি চুক্তি করার আগে দুটো সাবজেক্ট বলতে হয়। একটা হচ্ছে এখানে বলা হলো যে স্যার তার মানে জিতে গেল কে, জয় সিং। আলটিমেটলি তাহলে চাপ সৃষ্টি করবে কার উপরে, শিবাজির উপরে। তো শিবাজিকে বলা হয় যে ফার্স্ট এই সন্ধির প্রথম জিনিস যে আপনাকে স্যার প্রথম তো হচ্ছে ধরা দিতে হবে। কার কাছে না, শিবাজি মহারাজের কাছে যেতে হবে, সাক্ষাৎ করতে হবে। আর দ্বিতীয় হচ্ছে স্যার আপনার যে 35টা দুর্গ আপনি দখল করেছিলেন তার মধ্যে 23টা দুর্গ মুঘলদেরকে ফিরিয়ে দিতে হবে। তাহলে ফার্স্ট সন্ধির প্রথম চুক্তি কি ছিল না, 35টা দুর্গের মধ্যে কটা দুর্গ ফিরিয়ে দিতে হবে, 23খানা দুর্গ রিটার্ন করতে হবে স্যার 23খানা দুর্গ। কতর মধ্যে, 35। আর দ্বিতীয় সন্ধিতে দ্বিতীয় চুক্তিটা ছিল কি না, আপনাকে সাক্ষাৎ করতে হবে কার কাছে গিয়ে, একদম নিজের পায়ে চলে হেঁটে হেঁটে গিয়ে স্যার কোথায় সাক্ষাৎ করতে হবে না, ঔরঙ্গজেবের কাছে রাজসভায়। তো তার জন্য কি করলো, তার জন্য একটা জিনিস এখানে জয় সিং বলল যে আপনি তো এবছর এখন তো হয়তো যাবেন না, আপনি 1 বছর পরে আসুন। কিন্তু যেহেতু 1 বছর পরে আসবে, আর সেই জন্য আপনাকে একটা মানে আপনি না গেলে তো স্যার কিছুই হবে না, আমি তো এখান থেকে ছেড়ে দিয়ে চলে যেতে পারি। মানে তুমি যদি সুদ কারবার করো তাহলে তুমি প্রথমে সুদে পয়সা নেবে, তোমাকে ফ্রিতে সুদে পয়সা দিয়ে দেবে, কিছু না কিছু এগেনস্টে কিছু রাখতে হয় না স্যার, ব্যাংক থেকে শুরু করে যে কেন। তো সেখানে তুমি তো নাও আসতে পারো স্যার পরের বছর। তার এগেনস্টে গিয়ে শিবাজির একটা পুত্র, ফার্স্ট পুত্র, প্রথম পুত্র নাম কি, শম্ভুজিকে স্যার আমার সঙ্গে পাঠিয়ে দিতে হবে। তো তখন জয় সিংহ শম্ভুজিকে নিয়ে স্যার মুঘল দরবারে চলে যায়। ঠিক এই সময় চলে যায়, তার মানে এখানে কাকে বন্দি করে নিয়ে যাওয়া হয়, শিবাজির প্রথম সন্তান শম্ভুজি মহারাজ। তো এখানে প্রথম তো চলে যায়, অ্যান্ড দেন তার মানে ঠিক 1 বছর পর, সালটা কত, 1664, ঠিক 1 বছর পর 1666 সালে শিবাজি কোথায় যাবে শিবাজি, মুঘল দরবারে যায়। আর মুঘল দরবারে তখন ও কোথায় অ্যাকচুয়ালি মুঘল দরবারটা, এটা এখানে শিবাজি চাই কোথায়, মুঘল তো অনেক জায়গায় রাজত্ব করতো। তাহলে ইনি যান আগ্রাতে। ইনি কোথায় যান, আগ্রা। কার সঙ্গে দেখা করার জন্য, আগ্রাতে। 1666 সালে আগ্রাতে কার সাথে দেখা করতে যায়, ঔরঙ্গজেবের। এই ঔরঙ্গজেব এখানে প্রচুরভাবে শিবাজিকে হেনস্থা করে। প্রথম তো হচ্ছে মুসলিমদের যে শাসক ছিল তারা উপরে বসে থাকতো, আর নিচেতে শিবাজি থাকতো। তার মানে পায়ের নিচে বোঝাবে, পায়ের নিচে তাকে করজোড় করে থাকতে হতো। তো সেইটা একটা প্রথম তো শিবাজিকে ছোট করার লক্ষ্য ছিল। আর দ্বিতীয়ত শিবাজিকে ওখানে না স্যার অপমান করে বন্দি করে নেওয়া হয়, তাকে বলা হয় গৃহবন্দী করে নেওয়া হয়। আর এটা তো কখনো উচিত ছিল না ঔরঙ্গজেবের শিবাজিকে, কারণ সাক্ষাৎ করেছো বলে তুমি সাক্ষাতের জন্য এসেছে, তুমি যুদ্ধতে দখল করতে পারো। প্রথম তো এর উচিত ছিল যে জয় সিংহ যখন একে পুরন্দরের সন্ধিতে যুদ্ধ হচ্ছিল তখনই ক্যাপচার করে নিয়ে চলে আসো, নো প্রবলেম, কোনো সমস্যা ছিল না। বাট করেছে কি না, শিবাজি বলেছে আমি তোমার সাথে সাক্ষাৎ করবো, কিন্তু এই সাক্ষাৎ করতে এসে তাকে তো ধরা উচিত ছিল না। এটা ছিল শিবাজির মাথায় প্রথম লেগেছে।
তো এনাকে গৃহবন্দী করে নেওয়া হয় আগ্রাতে। আর আগ্রাতে কিছু অবস্থায় বন্দি থাকার সময় ওইখানে কিছুদিন পর উনি বুঝতে পারেন না এখান থেকে পালাতে হবে। আর এই এনাকে যে রুমে রাখা হতো সেই রুমেতে সেই জায়গায় সেই মহলে স্যার ফল খাওয়ানোর জন্য, কারণ ইনি অসুস্থ বোধ করেন, কিছুদিন পরে নাটক করেন। অ্যাকচুয়ালি উনি নাটক করেন যে আমি খুব অসুস্থ, এবং সেই অসুস্থতার জন্য ওনাকে ফল টল খাওয়ানোর জন্য বিভিন্ন ঝুড়ি যায়, ফলের ঝুড়ি, বড় বড় ঝুড়ি। তখনকার দিনে তো 2-4টে ফল, এখন তুমি আর অসুস্থ হলে কী হবে, মা একটা ফলকে আধখানা কেটে তোমাকে 2টো, ভাইকে 2টো, নিজে একটা, বাবাকে একটা, এরকম করে দেয়। কিন্তু তখন রাজা মহারাজের ব্যাপার, শিবাজিকে ধরে রেখেছে কে, ঔরঙ্গজেব, আর তাকে ফল খাওয়ানোর জন্য 2টো ফল তো পাঠাবে না, ফলের ঝুড়ি পাঠাবে। এই বড় বড় ফলের ঝুড়ি তার ভেতরে পাঠাতো। এই ফলের ঝুড়িতে শিবাজি মহারাজ অ্যাজ এ অসুস্থতার অভিনয় করে স্যার ঢুকে পড়েছিল। আর ঢুকে এই ফলের ঝুড়ি দিয়ে ঔরঙ্গজেবের কাছ থেকে স্যার একদম চোখে ধুলো দিয়ে এই ফলের ঝুড়ির ভেতরে উনিও ঢোকেন। আর ওনার ছেলে ছিল কে, তখন তো ধরা ছিল, ধরে নিয়ে চলে গেছিল না, শম্ভুজি মহারাজও ভেতরে ছিলেন। এই শম্ভুজি মহারাজকে নিয়ে আর উনি ফলের ঝুড়ি করে বাইরে চলে আসেন। তো বাইরে আসে স্যার, এই বাইরে এসে কিছুদিন ওয়েট করেন। আর ঔরঙ্গজেব তো মাথা খারাপ হয়ে যায়, বলে আরে একে তো ধরা যাচ্ছে না, তো প্রচুর সমস্যা করছে। তো এটা ঔরঙ্গজেবের মাথায় প্রচুর আঘাত লাগে, এবং শিবাজি এরপরে না কিছু করে না, একটু ওয়েট করে, রেস্ট করে, যে এটা আমার মনে হয় চিন্তা ভাবনার কিছু প্ল্যানিং আছে, এই সময় দরকার চিন্তা ভাবনা, থিঙ্কিং। ঠিক ইনি 1670 সালে, 1670, তার মানে ইনি পুরন্দরের সন্ধি কত সালে হয়েছিল, 65-তে। 64-তে ইনি কী করছিলেন, সুরাট দখল করেন। 65-তে পুরন্দরের সন্ধি, 66-তে আগ্রাতে ইনি দেখা করতে যান কার সাথে, ঔরঙ্গজেব, এর মানে ক্যাপচারও হন। এবং 70-এ ঠিক কত বছর পর, 4 বছর পর, 4 বছর ইনি প্ল্যানিং করছিলেন, 4 বছর পর ইনি আবার সুরাট দখল করেন। ইনি আবার সুরাট, তার মানে সুরাটকে কতবার দখল করেছিলেন ইনি, সুরাটকে কতবার দখল করেছিলেন শিবাজি, 2বার। একবার কত সালে, 64-তে, আর একবার কত সালে, 6 বছর পর 1670 সালে আবার তিনি সুরাট দখল করেন। আর সুরাট দখল করে নেওয়ার পর ঔরঙ্গজেব গোটা ভারতবর্ষের এনার যে টেরিটরি ছিল সেই টেরিটরিতে আবার জিজিয়া কর লাগিয়ে দেন। উনি রেগেছিলেন অলরেডি যে হিন্দুদেরকে শেষ করে দেবো। আর জিজিয়া কি কর ছিল, জিজিয়া ছিল নন মুসলিম কর, নন মুসলিম ট্যাক্স, যেটা হিন্দুরা দিত, মুসলিমরা দেওয়ার দরকার নেই, ধর্মভিত্তিক হয়েছিল। আর যার জন্য এটা ধর্মভিত্তিক ছিল, শিবাজি তো হিন্দু ধর্মে বিশ্বাস করতো, তাতে আরও তার মাথা গরম হয়ে যায় যে এটা তো উচিত নয়, তো ধর্মভিত্তিক করছে, শাসন করছে। তো এই সময় 1670 সালে সুরাট দখল করে নেয়, এবং সুরাট দখল করার পর ইনি এরপরে অ্যাকচুয়ালি 1674 সাল, 4 বছর পর এনার সাম্রাজ্য, ইনি সুরাট দখল করে নেওয়ার পর ইনি বুঝতে পারেন যে না, এতদিন যা হচ্ছে রাজা হিসেবে তো আমি এখনো প্রতিষ্ঠা পাইনি, তো রাজা হিসেবে প্রতিষ্ঠা নিতে হবে। আর ঠিক 1674 সালে ইনি প্রথম এনার রাজ্যাভিষেক করেন। কোথায়, রায়গড় দুর্গে। কোথায়, রায়গড় দুর্গে ইনি প্রথম রাজ্যাভিষেক করেন। কত সাল, 1674 সালে প্রথম ইনি রায়গড় দুর্গে রাজ্যাভিষেক করেন। এনার রাজ্যাভিষেকে যিনি রাজ্যাভিষেক করিয়েছিলেন, যে ব্রাহ্মণ, তিনি ছিলেন স্যার গঙ্গা ভট্ট। এনার রাজ্যাভিষেক করেন। এনার যিনি ব্রাহ্মণ এনার রাজ্যাভিষেকে অংশগ্রহণ করেছিলেন, ইনিই রাজ্যাভিষেক করেছেন, ইনি ব্রাহ্মণ, তার নাম কি, গঙ্গা ভট্ট। ইনি রাজ্যাভিষেক করেন 1674 সালে রায়গড় দুর্গে এনার এবং রায়গড়কে অ্যাজ এ ক্যাপিটাল হিসেবে প্রতিষ্ঠা করেন। তাহলে এনার এই জায়গা থেকে, এই রাজ্যাভিষেকেই ইনি এনার একটা পদবি নেয়, এই রায়গড়কে কি করেন না, এনার ক্যাপিটাল হিসেবে প্রতিষ্ঠা করেন, ক্যাপিটাল, রাজধানী হিসেবে তৈরি করেন রায়গড়কে। আর তার মানে রায়গড় হচ্ছে রাজধানী তৈরি হলো, তাই কি না? তাহলে মারাঠা সাম্রাজ্যের রাজধানী কি শিবাজির সময়, রায়গড়। রাজধানী কিন্তু বারবার চেঞ্জ হবে, যখন চেঞ্জ হবে আমি আস্তে আস্তে বলতে থাকবো। তো যখন রায়গড় ক্যাপিটাল, আর এই গঙ্গা ভট্ট ইনি রাজ্যাভিষেক করান। আর এই টোটাল 1647 সালে এনার যখন রাজ্যাভিষেক হয়ে যায়, তখন ইনি একটা পদবি নেন। এনার নাম কি হয়েছিল তখন, প্রথম তো শিবাজি ছিলেন, শিবাজির আগে ছত্রপতি উপাধি ধারণ করেন। আর এই সময় থেকে ইনি ছত্রপতি উপাধি ধারণ করেন, ঠিক আছে, ছত্রপতি উপাধি ধারণ করেন 1664 সাল থেকে শিবাজি। তাহলে ফার্স্ট তোমার হয়ে গেল কি 1664, শিবাজি ছত্রপতি উপাধি ধারণ করেন, এবং 74 এনার প্রথম ক্যাপিটাল কি, রায়গড়। ঠিক স্যার
1680 সাল, 1680 সালে ইনি লাস্ট যেটা দখল করতে যায় তার নাম কি? কর্ণাটক। কর্ণাটক দখল করেন লাস্ট। কোথায় দখল করে? কর্ণাটক। কর্ণাটক দখল করেন লাস্ট, এবং 1680 সালে এনার মৃত্যু হয়ে যায়। তার মানে ইনি যেটা দখল করে, ফার্স্ট কি দখল করেছিল? ফার্স্ট দুর্গর নাম কি? তোরনা। আর লাস্ট দখল করে কি? কর্ণাটক। বিজয় করার পর 1680 সালে শিবাজির মৃত্যু হয়। আর এই শিবাজির মৃত্যু যখন হয়, এই মৃত্যু নিয়ে অনেকের স্যার মতভেদ আছে, কারণ প্রপার কিভাবে মৃত্যু হয়েছে এটাও বলা নেই। যদি ইংরেজদের আমরা ডকুমেন্টস দেখি তাহলে সেখান থেকে বলা হয় যে ইংরেজের ডকুমেন্টে এনার টাইফয়েড হয়েছিলেন। আর যদি পর্তুগিজরা এই সময় রাজত্ব করতো না স্যার, পর্তুগিজ তখন ঢুকে গেছে, এই পর্তুগিজদের ডকুমেন্ট থেকে এটা দেখা যায় এনার যে একটা রোগ, যে ডিজিজটা হয়েছিল তার নাম আমরা না ফাঙ্গাল ডিজিজ, সরি ব্যাকটেরিয়া ডিজিজ, যেটা বলেছিল সেটা তোমার অ্যানথ্রাক্স। ডিজিজটার নাম কি? অ্যানথ্রাক্স। তো এটা এনার কিছুদিন জ্বর হয়েছিল, এবং জ্বর হওয়ার পর বেশি দিন নয়, অল্প দিনই ছিল, এবং কিছুদিন পর ইনি মারা যান। সবার এটা গ্রহণযোগ্য পেয়েছে যে জ্বর থেকে, ফিভার থেকে ইনি মারা গেছেন। সেই ফিভারটা কোন এগেনস্টে হয়েছিল সেটা বলা নেই। তো যাই হোক, ইনি 1680 সালে মারা যান। তাহলে শিবাজি মারা যায় কত সময়? শিবাজির মৃত্যু হয় 1680। এখান পর্যন্ত। আর শিবাজির আমরা এখান পর্যন্ত এই শিবাজি যে শাসন কার্য করছিল, তাহলে শিবাজির আমরা টেরিটরিটা দেখব। এই যে শিবাজি টেরিটরিটা বিস্তার করেছিল, তাহলে এখানে এই যে সুরাট দেখতে পাচ্ছ স্যার, সুরাট, এই সুরাট থেকে এখানে আহমেদনগরের কিছু, বিজাপুরের কিছু অঞ্চল, এইটা ছিল স্যার শিবাজি শাসন। শিবাজি কিন্তু এখনো পর্যন্ত বিস্তার করতে পারেনি বিরাট অঞ্চল জুড়ে। এই অঞ্চল জুড়ে আহমেদনগর এবং বিজাপুরের কিছু অঞ্চলে এই যে দুর্গগুলো ছিল, 35টা দুর্গ, এবং কিছুটা তার মধ্যে 23টা দুর্গ রিটার্ন করতে হয়েছিল। তো এইগুলো দখল করে নিয়েছিল। আর ওই লাস্ট 4 বছর যখন সুরাট থেকে, যখন আগ্রা থেকে ছেড়ে আসে, তখন আবার যে দুর্গগুলো ইনি দখল করে নিয়েছিল, মুঘলরা নিয়েছিল, সেই দুর্গগুলো আবার রিটার্ন নেয়। তারপরে মারা যায়, এবং এনার অবস্থান ছিল এইটুকু। কিন্তু যদি আমরা দেখি একদম শেষ মারাঠা সাম্রাজ্য, তার মানে শিবাজি, যখন আমি শিবাজিকে বললাম শিবাজি মহারাজ, তখন এনার সাম্রাজ্য এইটুকুটা ছিল। কিন্তু আমরা যদি দেখি স্যার লাস্ট সাম্রাজ্য শিবাজির, যদি মারাঠা সাম্রাজ্য থেকে লাস্ট দেখবো, তখন মারাঠা সাম্রাজ্য দেখো কত দূর থেকে বিস্তার লাভ করেছে, কত দূর পর্যন্ত স্যার বিস্তার লাভ করেছে। এটা ছিল টোটাল মারাঠা সাম্রাজ্য। এর মধ্যে শুধু এখানে ছিল মেওয়ার, এই মেওয়ার ছাড়া বাদ বাকি পুরো মারাঠা সাম্রাজ্য ছিল। আর এখানে ছিল দাক্ষিণাত্যে হায়দ্রাবাদের নিজামের সাথেও চুক্তি, আর মেয়ারের সাথেও চুক্তি হয়, বাদ বাকি পুরো। এটা শেষ মারাঠা সাম্রাজ্য যখন শেষ হয়, তখন এত বড় টেরিটরি হয়ে গেছিলো। বাট শিবাজি যখন ছিল তখন টেরিটরিটা কি ছিল? ছোট্ট ছিল। বারো বোঝা গেছে? এরপরে তার মানে শিবাজির পরেও স্যার নতুন কিছু তৈরি হয়, এবং আমরা দেখব সেটা যে শিবাজির পরবর্তীকাল। শিবাজির পরে যদি আমরা দেখি এখানে শিবাজির আফটার ডেথ, শিবাজি মহারাজ, ছত্রপতি শিবাজি মহারাজের দুটো জায়গা দেখব। প্রথম হচ্ছে আমরা এখানে, প্রথম তো রাজারা শাসন করতো, অ্যান্ড তারপরে কে শাসনে চলে আসবে? তারপরে কে শাসনে আসবে? পেশোয়া। পেশোয়া মিনিং কি? প্রধানমন্ত্রী। এই যে শিবাজির দুটো জায়গায়, শিবাজির অনেক স্ত্রী ছিলেন, বাট আমি স্ত্রীর সম্বন্ধে, এই জন্য এত স্ত্রী সম্বন্ধে আমি যাব না। এখানে দুটো স্ত্রীকে মেনলি ধরে সাম্রাজ্য চলবে। তো এই ফার্স্ট স্ত্রী যে সন্তান ছিল তার নাম কি? শম্ভুজি মহারাজ। আর শম্ভুজির ছেলের নাম কি? শাহুজি। শম্ভুজির ছেলের নাম কি? শাহুজি মহারাজ। তাহলে ছত্রপতি শম্ভুজি মহারাজ, ছত্রপতি শাহুজি মহারাজ। আর যে সেকেন্ড স্ত্রী ছিল, তার মানে এই প্রথম শিবাজির প্রথম সন্তান হচ্ছে শম্ভুজি। এটাকে অনেক সময় সম্ভাজি বলে, হিন্দিতে অনেক সময় উচ্চারণ করলে যে সম্ভাজি করে না, এই সম্ভাজি। হিন্দির যে ফিল্মটা বেরিয়েছিল তার নাম ছাবাটা অ্যাকচুয়ালি কে? এই সম্ভাজি, ঠিক আছে, এর বড় সন্তান, প্রথম পুত্র। আর যে শেষ সন্তান, তার মানে শম্ভুজির সন্তান হচ্ছে শাহুজি। তার মানে শাহুজি শিবাজির কে হবে? ইয়েস, একদম এরকম নয়, মানে দুটোই ছেলে। এন্ড দেন এখানে হচ্ছে রাজারাম হচ্ছে দ্বিতীয় স্ত্রীর সন্তান, এবং রাজারামের সন্তানের নাম হচ্ছে শিবাজি দ্বিতীয়। এটা হচ্ছে শিবাজি দ্বিতীয়। ফার্স্ট আমরা তার মানে এবার আসবো শম্ভুজি মহারাজকে, ঠিক আছে, নিয়ে প্রথমে আসবো শম্ভুজি মহারাজকে। শিবাজির এই হচ্ছে, এরাই বংশ বিস্তার করবে, এরাই শাসন কার্য করবে। এরপরে যে আসবে তার নাম হচ্ছে পেশোয়া, ঠিক আছে। তার মানে প্রথমে যখন শিবাজি কমপ্লিট হয়ে গেল,
এরপরে কাকে কমপ্লিট করব? শম্ভুজিকে। শম্ভুজি কোথায় ছিল? শম্ভুজি কোথায় ছিল? শম্ভুজি তো বন্দি করে নিয়ে চলে গেছিল শম্ভুজিকে। আগ্রা থেকে তো বাবার সাথে পালিয়ে এসেছিল, আর শম্ভুজি এতদিন বসেই ছিল। তো যখনই শম্ভুজি বসেছিল, এই শম্ভুজির কাহিনী আমি বলছি, এটা ভালো করে রিটার্ন শুনবে নেবে। তো শম্ভুজি যখন চলে এলো বাবার সাথে আগ্রা থেকে, আবার এসে তো রাজ্যাভিষেকটা হয়ে গেল। শম্ভুজি আস্তে আস্তে বড় হচ্ছিল। আফটার শিবাজির মৃত্যুর পর শম্ভুজি সিংহাসনে বসেন। প্রথম স্যার ভালোই শাসন কার্য চালাচ্ছিল শম্ভুজি, কিন্তু সাঁত বাঁধলো কোথায়? প্রবলেমসটা হলো কোথায় না, ঔরঙ্গজেব তো উপরে ছিল, রাজত্ব করছে। ঔরঙ্গজেবের বিদ্রোহী সন্তান, তার নাম হচ্ছে আকবর দ্বিতীয়। ঔরঙ্গজেবের একজন বিদ্রোহী সন্তান ছিল, যে বাবার এগেইনস্টে সবসময় কথা বলতো, আর ঔরঙ্গজেব তাকে কখনোই পছন্দ করেনি। ঔরঙ্গজেবের এই বিদ্রোহী সন্তানের নাম হচ্ছে আকবর দ্বিতীয়। এই আকবর দ্বিতীয় কে যদি আমরা রিটার্ন একটু দেখি, যদি আমরা প্রিভিয়াস হিস্ট্রি দেখি, এই ঔরঙ্গজেব একটা শিখ গুরুকে স্যার মৃত্যু দিয়েছিল। একটা শিখ গুরুকে মৃত্যু দিয়েছিল, নাম কি? নবম শিখ গুরু তেগ বাহাদুর। ছোটবেলায় পড়াশোনা করেছো? নবম শিখ গুরু, শিখদের যে নবম গুরু তেগ বাহাদুর, এনাকে মৃত্যুদণ্ড দিয়েছিল। এরা কেন বলো তো? না, এই যে বিদ্রোহী সন্তান, ঔরঙ্গজেবের যে বিদ্রোহী সন্তান আকবর দ্বিতীয়, এনাকে আশ্রয় দিয়েছিল নবম গুরু তেগ বাহাদুর। তাহলে আশ্রয় দিলে তাকে যদি মৃত্যু দিয়ে দেয় শিখদের ধর্মগুরুকে, তাহলে শিবাজির ছেলে যখন শম্ভুজি আশ্রয় দেবে, তখন একে কি করবে? তো ব্যাপারটা এইটাই। তো এই সাঁত বাঁধলো এটা। আকবর দ্বিতীয় এসে শম্ভুজির কাছে এসে বলে, স্যার আমাকে আমার বাবার থেকে রক্ষা করতে হবে। শম্ভুজি এই আগের ঘটনা ভুলেই গেছিল, এবং আকবর দ্বিতীয়কে শম্ভুজি আশ্রয় দিয়ে দেয়। আর আকবর দ্বিতীয়কে শম্ভুজি আশ্রয় দেওয়ার এগেইনস্টেই ঔরঙ্গজেবের মাথায় আবার পরে বাজ কি পড়বে না, বলে বুঝতে পারে যে স্যার প্রথম তো হচ্ছে এর বাবা আমাকে জ্বালিয়ে গেছে, আমি ধরতে পারিনি একে, আর একে স্যার হারাতেও পারিনি। দ্বিতীয়ত ও তো শিবাজির ছেলে, তারপরে আবার আমার বিদ্রোহী ছেলেকে আবার ওর ছেলে করেছে, কি করেছে? আশ্রয় দিয়েছে। তো আমি একে কি করে ছাড়বো? তো ঔরঙ্গজেব একটা সেনাবাহিনী পাঠায়, আর সেনাবাহিনী পাঠিয়ে এই শম্ভুজি মহারাজের পুরো যে কেল্লা ছিল, কেল্লায় পুরো টেরিটরি ছিল, শম্ভুজি মহারাজের যে টেরিটরি ছিল, এই টেরিটরিতে পুরো দক্ষিণ ভারতে এই সময় কি আছে? ঔরঙ্গজেব। আর এখান থেকে লাস্ট 25 বছর ইনি দক্ষিণ ভারতেই বসে গেছিলেন, আর উপরে যায়নি। তো একদম দক্ষিণ ভারতের সৈন্য সামন্ত নিয়ে সব চলে আসেন, এবং শম্ভুজি মহারাজের পুরো টোটাল, ওই ফিল্মটা দেখবে ছাওয়া, দেখবে টোটাল সেনাবাহিনী ঘিরে বসে আছে, আর মাঝে মাঝে একজন করে ডেকে নিয়ে আসতেছে। তো এর মধ্যে প্রথম ডেকে আনে কাকে? নিয়ে আসে। তো এটা চলে এলো, এবং দক্ষিণ ভারতে পুরো 3-4 মাস স্যার পুরো এই টেরিটরির ভেতরে মানে ঘেরা হয়েছিল, এ বসেছিল, আর ভেতরে একজন করে যেত কিছু না কিছু ভাবে। তো এখানে এর ভেতরে স্যার কে ছিল? প্রথম তো কাকে নিয়ে আসে বের করে না, ঔরঙ্গজেবের বিদ্রোহী সন্তান আকবর দ্বিতীয়, তাকে তুলে নিয়ে আসে। ঔরঙ্গজেব একে কি করে জানো? চোখের মধ্যে গরম লোহা ঢুকিয়ে দেয়। তো নিজের ছেলেকে চোখের মধ্যে দুটো গরম লোহাকে গরম করে স্যার চোখের মধ্যে ঢুকিয়ে দেয়। এটা ফার্স্ট। সেকেন্ড স্যার, এখান থেকে কি হয় না, যখন এটা করে তারপরে তাহলে শাহুজিকে কি করবে? তো শাহুজিকে অনেকভাবে অনেক কিছুদিন আরও যুদ্ধ বিগ্রহ বা ওয়েট চলে। এরপরে শাহুজি চলে আসে। শাহুজিকে নিয়ে এসে দুটো হাত বেঁধে রেখেছিল, দেখেছো সবার ফিল্মেতে, এবং কি ভাবছিল, কি করছিল? গায়ের চামড়া তুলছিল আর নুন দিচ্ছিল। গায়ের চামড়া তুলছিল আর নুন দিচ্ছিল, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে পুরো ছাড়খাড় করে দিয়েছিল। কে? ঔরঙ্গজেব। এই দিন স্যার শম্ভুজি কি হয়? মারা যায়। তাহলে এখানে কি হলো? শম্ভুজি ইজ গন, মারা গেল। এর সন্তান ছিল শাহুজি, তখন ছোট ছিল, তো শাহুজিকে তুলে নিয়ে চলে যায়। তাহলে শম্ভুজি মারা গেল, আর শাহুজিকে তুলে নিয়ে চলে গেল। তো শাহুজিকে যখন তুলে নিয়ে চলে যায়, শম্ভুজি মারা যায় এবং শাহুজিকে তুলে নিয়ে যায়, শাহুজি তখন ছোট ছিল। তো শাহুজি তুলে নিয়ে চলে যাওয়ার পর তারপরে স্যার কিছুদিন পর স্যার শাহুজি, তখন ঔরঙ্গজেব একটু বয়স হয়ে যায়। ঔরঙ্গজেবের বয়স যদি হয়ে যায়, তাহলে এখানে সালটা ছিল 1700 সাল থেকে 1707 সাল, আর ঔরঙ্গজেবের মৃত্যু হয় 1707-এ। তো যখন শাহুজিকে তুলে নিয়ে চলে যায়, তাহলে ওপারে কিছু কেউ আর নেই, ওপারে তো কেউ নেই, মানে ওই একটা স্ত্রী থেকে যেটা প্রথমে তো হচ্ছে কে ছিল? শম্ভুজি, তারপরে কে? শাহুজি। তো শাহুজিকে তুলে নিয়ে চলে গেল, তার শাহুজি কিন্তু রিজার্ভে চলে গেল। শাহুজি কোথায় চলে গেল? রিজার্ভে। শাহুজিকে রিজার্ভ রাখা হলো, তাই না? শম্ভুজির পরে
দেন দুজন আছে, কে আছে? দ্বিতীয় স্ত্রীর প্রথম, যে দ্বিতীয় স্ত্রীর সন্তান, দ্বিতীয় স্ত্রীর প্রথম সন্তানের নাম কি? রাজারাম। রাজারাম, দ্বিতীয় স্ত্রীর প্রথম সন্তান রাজারাম। এই রাজারাম না স্যার খুব একটা মানে মজবুত ছিলেন না, এবং কিছুদিন পরে ইনিও মারা যান। কিন্তু এনার সময় একটা ঘটনা ঘটেছিল। প্রথম তো আমরা এই সময় না একটা চেঞ্জ হয়, কি চেঞ্জ হয় না, ক্যাপিটাল চেঞ্জ হয়। তো ঔরঙ্গজেব আমাদের মারাঠা সাম্রাজ্যের ক্যাপিটাল প্রথম কোথায় ক্যাপিটাল হয়? রায়গড়। এই রায়গড় থেকে সাঁতরা চেঞ্জ হয়ে যায়। রায়গড় থেকে স্যার চেঞ্জ হয়ে কোথায় হয়? সাঁতরা। এই সাঁতরাটা মহারাষ্ট্রেরই একটা জায়গা, সাঁতরা। এই রাজারামের সময় হয়। সালটা কত ছিল না, সালটা ছিল স্যার শিবাজি মারা যায় কত সালে? 1680। তাহলে 1680-তে শিবাজি মারা গেলে 1689 সালে এই ক্যাপিটাল শিফট হয়ে যায় কোথায়? রায়গড় থেকে সাঁতরা। আর এর এগেনস্টে কেন? এই রায়গড়কে দখল করে দেয় মুঘলরা, মুঘল সৈন্য। এই মোগল সৈন্যকে লিড করেছিল কে জানো? এই মোগল সৈন্যকে লিড করেছিল তার নাম, এই রায়গড়কে ক্যাপচার করে। এবং এর রাজারাম তখন কি করে, রায়গড় থেকে ক্যাপিটাল এই ক্যাপচার হয়ে যাওয়ার পর রাজারাম এই রায়গড় থেকে সাঁতরাতে ক্যাপিটাল চেঞ্জ করে। অ্যান্ড সাঁতরা থেকে তারপরে চেঞ্জ হবে পুনে। এই পুনেটা যখন চেঞ্জ হবে না, তখন স্যার এই যে ক্যাপিটাল চেঞ্জ করবে পুনেতে, এই পুনে তখন বাজিরাও থাকবে। কিন্তু আমি এখানে যাচ্ছি না। তার মানে এই তিনটে মেন ক্যাপিটালকে চেঞ্জের জায়গাটা তুমি দেখবে, এখান থেকে কোশ্চিন আসে। প্রথম রায়গড়ে চেঞ্জ করে রাজারাম 1600, মানে মারা গেছিল 80-তে, আর 9 বছর পর 1689 স্যার প্রথম ক্যাপিটাল শিফট করে যায় সাঁতরা বাই রাজারাম। আর এই সময় স্যার এই যে রায়গড়কে দখল করার জন্য, দুর্গকে দখল করার জন্য যে লিড করেছিল মুঘলদের, যে সেনা লিড করেছিল, সেনাপতি, তার নাম হচ্ছে জুলফিকার খান। জুলফিকার খান, এর সেনাপতির নাম হচ্ছে জুলফিকার খান। জুলফিকার খান ইনি একজন দুর্দান্ত প্রতাপ ছিলেন, এবং ইনি রায়গড়কে দখল করে নেয়। এরপর থেকেই চেঞ্জ করে সাঁতরাতে নিয়ে চলে আসে। আর এটার সময় রাজারাম। তো রাজারাম তারপরে কিছুদিন পরে অজান্তেই কিছুদিন পরে মারা যায়। রাজারাম বেশি দিন রাজত্ব করেনি, মারা যান। মারা যাওয়ার পর এরপরে রাজারামের পরে কে আসে? শিবাজি দ্বিতীয়। রাজারাম মারা যাওয়ার পর শিবাজি দ্বিতীয় আসে। এই শিবাজি দ্বিতীয় এই সময় না খুব ছোট ছিল। শিবাজি দ্বিতীয় এই সময় কি ছোট ছিল। আর শিবাজি দ্বিতীয়র মায়ের নাম কি ছিল? এর মা কে ছিল? তারাবাই। এর মা কে ছিল? তারাবাই। এই শিবাজি দ্বিতীয় যেহেতু ছোট ছিল, সেই জন্য তারাবাই শাসন কার্য চালাতো। আর এই সময় পুরো তারাবাই শাসন কার্য চালাচ্ছিল। আর এই তারাবাইয়ের সময়টা ছিল স্যার 1700 সাল থেকে 7 সাল পর্যন্ত। স্যার ঔরঙ্গজেব কত সালে মারা যায়? 1707। এই পুরো সময়টা তারাবাই শাসন কার্য করছিল। আর এটা তোমাকে কোশ্চিনে কখনো কখনো দেবে যে স্যার ঔরঙ্গজেব যখন মৃত্যুর দিকে ঢলে পড়ছিল বা মৃত্যু হয়, তখন মারাঠা সাম্রাজ্যকে লিড করছিল কে? তো তখন মারাঠা সাম্রাজ্যকে লিড করছিল স্যার তারাবাই। ক্লিয়ার স্যার? নো প্রবলেম। অ্যান্ড দেন এখান থেকে ঔরঙ্গজেবকে লিড করছিল তারাবাই। আর 1700 এই ঔরঙ্গজেব কিছুদিন পরে স্যার মারা যায়। তাহলে 1707 কে এবার কি করবে? ঔরঙ্গজেব কি হবে? মৃত্যু হয়ে যায়। ঔরঙ্গজেবের মৃত্যুর পর কে আসবে? ঔরঙ্গজেবের মৃত্যুর পর স্যার কি আসবে? প্রথম বাহাদুর শাহ। তো এই সময় বাহাদুর শাহ আসবে। বাহাদুর শাহ, এই বাহাদুর শাহ, ঔরঙ্গজেবের মৃত্যুর পর কে আসবে? বাহাদুর শাহ। বাহাদুর শাহর কাছে স্যার রিজার্ভ কিছু নেই। এই সময় তারাবাই রাজত্ব করছে অলরেডি। ঔরঙ্গজেব মারা গেল 1707-এ। অ্যান্ড দেন 1707-এ মারা যাওয়ার পর স্যার কে আসবে? মোগল সম্রাট বাহাদুর শাহ। ঔরঙ্গজেব তো মারা গেছে। তো বাহাদুর শাহ তো ইন্টেলিজেন্ট ছিল না। আর বাহাদুর শাহ প্রথম কি করলো, যে এসে ভাবলো আরে মারাঠা তো প্রায় শেষই হয়ে গেছে। তো তখন রিজার্ভ কে ছিল? মারাঠাদের একজনই রিজার্ভ ছিল, তার নাম কি? শাহুজি ভোসলে। শাহুজি। এই শাহুজি মহারাজ এই সময় মোগলদের হাতে ছিল। বাহাদুর শাহ এসে প্রথমেই বোকামো একটা করে, শাহুজিকে ছেড়ে দেয়। তো কি করে না, এ বলে যে স্যার মারাঠা সাম্রাজ্য এমনি ধ্বংস হয়ে গেছে, তো শাহুজিকে ছেড়ে দাও। তো ইনি এসে প্রথম শাহুজিকে ছেড়ে দেন। তাহলে শাহুজি যখন ছেড়ে দেয়, এই শাহুজি বাইরে বেরিয়ে এসে, অ্যাকচুয়ালি এটাই ছিল স্ফুল্লিঙ্গ, যেটা পরবর্তীকালে পুরো মোগল এম্পায়ারকে স্যার আগুন জ্বালিয়ে দেয়। ঠিক আছে স্যার? তো এই শাহুজি এসে বিরাট একটা সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। শাহুজি এতদিন ছিল রিজার্ভে, আর বাহাদুর শাহ
এনাকে ছেড়ে দেওয়ার পর শাহুজি বাইরে বেরিয়ে আসে। আরে তখন রাজত্ব করছিল কে? তারাবাই। তারাবাই কে হতো? বিমাতা। তো শাহুজি এসে প্রথম তারাবাইকে বলে, স্যার ম্যাডাম আপনাকে এবার ছেড়ে দিতে হবে, আর শিবাজি দ্বিতীয়কেও ছেড়ে দিতে হবে, আমাকে এখন ছেড়ে দিতে হবে, কারণ নাহলে তোমরা পারবে না। আমি তো জেল টেল ঘুরে এসেছি, বেশ ভালোই দেখেছি, তো ওদের এগেনস্টে যুদ্ধ করতে হলে স্যার আমিই পারবো। তো তখন কেউ ছাড়তে বললে এইভাবে ছাড়ে রিকোয়েস্ট করলে? তো যুদ্ধই করতে হয়। তো যুদ্ধ হয় তারাবাইয়ের সঙ্গে কার? শাহুজি। শাহুজি, এবং শাহুজি জিতে যায়, এবং এই জিতে যাওয়ার পর শাহুজি প্রথম একটা পেশোয়া পদ তৈরি করে। তাহলে পেশোয়া পদ কে তৈরি করে? কোশ্চিন আসবে। শাহুজি মহারাজ, ছত্রপতি শাহুজি মহারাজ, ইনি প্রথম পেশোয়া পদ তৈরি করেন। কোশ্চিন আছে প্রথম পেশোয়া পদ, ইনি এই শাহুজি মহারাজ প্রথম পেশোয়া পদ তৈরি করে। প্রথম পেশোয়া পদ তৈরি করে হচ্ছে পেশোয়া পদ তৈরি করেন শাহুজি মহারাজ। এই পেশোয়া হিসেবে ইনি প্রথম কাকে নিয়োগ করেন? বালাজি বিশ্বনাথ। ফার্স্ট পেশোয়ার নাম হচ্ছে বালাজি বিশ্বনাথ। তাহলে প্রথম পেশোয়ার নাম হচ্ছে কি? বালাজি বিশ্বনাথ। আগে পেশোয়াগুলোর নাম আমি একটু বলে দিই, তাহলে রিলেট করতে পারে। বালাজি বিশ্বনাথ। সেকেন্ড পেশোয়ার নাম হচ্ছে বাজিরাও। বাজিরাও, যেটা বাজিরাও মস্তানি হয় না, সেই বাজিরাও মস্তানি। এই বাজিরাওটাই হচ্ছে বাজিরাও মস্তানি ফিল্ম তৈরি করবে, বাজিরাও। অ্যান্ড সেকেন্ড কে? তাহলে বালাজি বিশ্বনাথের পর বাজিরাও, তারপরে কে? বালাজি বাজিরাও। বালাজি বাজিরাও। আর এখান পর্যন্ত আমি এখন বলবো। দেন পেশোয়া আরও ছিল তিনটে, মোট 7টা পেশোয়া ছিল। তাহলে মোট মারাঠাদের 7টা পেশোয়া ছিল, তার মধ্যে আরও 4টে আছে। সেই 4টে পেশোয়ার সঙ্গে আমরা ইংরেজদের গল্প বলবো। এখন তো স্যার হিস্ট্রিটা দেখে নাও, মেইন স্ট্রিম হিস্ট্রি মারাঠা সাম্রাজ্যের। তো এই যে তিনটে বলো, বালাজি বিশ্বনাথ ফার্স্ট পেশোয়া, ইনি যখন, দেন হচ্ছে বালাজি বাজিরাও, অ্যান্ড তারপরে হচ্ছে স্যার বালাজি বাজিরাও। নেক্সট আমরা যদি এখানে দেখি পেশোয়া, তো এই বালাজি বিশ্বনাথকে দেখবো। আর বালাজি বিশ্বনাথ কার সঙ্গে কাজ করছে এই সময়? কে? শাহুজি মহারাজ। শাহুজি মহারাজ এসে রাজা হিসেবে বসে আছে, আর প্রধানমন্ত্রী বালাজি পেশোয়া মানে কি? প্রধানমন্ত্রী। তো ইনিই কাজ করে যাচ্ছেন, দখল করে যাচ্ছেন। তো ফার্স্ট বালাজি বিশ্বনাথ কি করে না, বলে যে দক্ষিণ ভারত আমাদের থাকবে, মানে দক্ষিণ ভারত আমাদের থাকবে, দক্ষিণ ভারতে কেউ আর ঢুকবে না, কোনো অনুপ্রবেশকারী ঢুকবে না। তো বালাজি বিশ্বনাথ প্রথমে এসে, আর এই সময় স্যার বাজিরাও, সরি, মোগলদের রাজত্ব করছিল কে সেই সময়? মোগল দরবারে কে রাজত্ব করছিল? প্রথম বাহাদুর শাহ। এই বাহাদুর শাহ মারা যায়, তারপরে বাহাদুর শাহর পর আরেকজন মোগল আসেন, তিনি কিছুদিন ছিলেন। দেন ফারুক সিয়ার আসেন। এই ফারুক সিয়ারকে বালাজি বিশ্বনাথ বলেন যে স্যার দক্ষিণ ভারত, এই দক্ষিণ ভারতে আমরা একাধিপত্য করতে চাই, আর তৃতীয়বার দক্ষিণ ভারতের দিকে চোখ তুলে তাকাবেন না। তো ফারুক সিয়ার একটু ভয় পেয়ে যায়, এবং এগেনস্টে তখন মারাঠারা একদম বিরাট সাম্রাজ্য তৈরি করছিল। তো ফারুক সিয়ার 1717-তে একটা ম্যাগনা কাটা আইন তৈরি করে। তাতে বলা হয়, এখানেও ম্যাগনা কাটা আছে মারাঠা সাম্রাজ্যে, এই 1717 একটা ফারুক সিয়া ম্যাগনা কাটা দেয়। এতে বলা হয় যে দক্ষিণ ভারতে তোমরা রাজত্ব করো, আমরা ওই দিকে আর তাকাবো না। তো এটা ছিল বালাজি বিশ্বনাথের প্রথম কাহিনী। আর বালাজি বিশ্বনাথ খুব হেভি ওয়েট পেশোয়া ছিল, ভালো। দেন বালাজি বিশ্বনাথ কিছুদিন পর স্যার মারা যায়। তাহলে ফার্স্ট বালাজি বিশ্বনাথ মারা যায়। সেকেন্ড বালাজি বিশ্বনাথের সন্তান নাম কি? বাজিরাও। আর রাজা হিসেবে কে বসে আছে? শাহুজি। শাহুজি ছাড়া আর কোনো রাজা থাকবে না, শাহুজি থাকবে একদম লাস্ট, তারপরে একদম চলে আসবো। তো শাহুজির এইদিকে শাহুজি থাকবে, আর এরা কাজ করবে, এরা তখন সাম্রাজ্য বিস্তার করবে, পেশোয়া তো প্রধানমন্ত্রী হিসেবে। তাহলে প্রথম বাজিরাও চলে গেল, মৃত্যু হয়ে গেল। এরপরে কি আসবে? পেশোয়া বাজিরাও। এই বাজিরাও যখন পেশোয়া হয়, তখন বাজিরাওকে টেস্ট নেওয়ার জন্য স্যার শাহুজি একে ডেকে পাঠায় যে স্যার তোমার বাবা তো খুব শক্তিশালী, বেশ একটা হেভি ওয়েট ছিল, কিন্তু অ্যাটলিস্ট তোমার সঙ্গে কি আছে, মানে তুমি কি জিনিস সেটা আমি জানতে চাই, ঠিক আছে? তো সেটা নিয়ে দেখতে গেলে এটা বোঝানো হয় যে তুমি কি জিনিস সেটা দেখা উচিত, জানা উচিত। তো এটা জানার জন্য কি আছে, কনসেন্ট্রেট চলে গেছে। তো এটা জানার জন্য, এটা দেখা বা বোঝানোর জন্য কি হয়, তাকে বলে তোমার মেন মোটিভ কি? মোটিভ হচ্ছে স্যার
প্রতিবেশী রাজ্য যতগুলো আছে, যেগুলো এখনো দখলে আসেনি, সেগুলোকে দখল করে নিতে হবে। আর স্যার যেই জারটা এখনো আছে না, গাছের যে জারটা এখনো আছে, সেখান থেকে যেন আর কখনো বৃক্ষ না ওঠে, সেই জারটাকে উজড়ে দাও। তার মানে মোগলকে বলছিল, মোগলকে উজড়ে দেবো। আর প্রতিবেশী রাজ্যে একজন বসেছিল, তার নাম নিজাম, হায়দ্রাবাদের নিজাম বসেছিল। তো নিজামের সঙ্গেও চুক্তি করে নেয়, বলে স্যার তোমাকে হারতে হবে না, আমাকেও হারাতে হবে না, চুক্তি করে নাও। এই চুক্তিতে নিজামকে বলে যে তুমি জিন্দেগিতে কোনো দিন, যতদিন আমরা থাকবো এই পাশে চোখ বাড়াবে না। তো নিজাম বসে গেল, নো প্রবলেম। বাট এইখানে ছিল স্যার কে তখন রাজত্ব করছিল, এইখানে এসে গেছে মোহাম্মদ শাহ। ফারুক সিয়ারের পর আছে মোহাম্মদ শাহ। আর মোহাম্মদ শাহকেই আমরা রঙ্গিলা বলে ডাকি। পরীক্ষায় আছে যে কোন মোগল সম্রাটকে রঙ্গিলা বলে ডাকা হয়, মোহাম্মদ শাহ। আর ইনি রঙিনী ছিলেন একটু, তাই না? রঙ্গিলা কীরকম হয়? রঙিন, মাঝে মাঝে রং চেঞ্জ করে। আর এই রং চেঞ্জ করার সময় করতে করতে এই সময় স্যার এখান থেকে প্রথম বাজিরাও, ঠিক সালটা ছিল স্যার 1757 সাল, ইনি দিল্লি অ্যাটাক করেন 500 জন অশ্বারোহীকে নিয়ে। 500 জন অশ্বারোহীকে নিয়ে দিল্লি মোহাম্মদ শাহকে অ্যাটাক করে, এবং মোহাম্মদ শাহকে অ্যাটাক করে মোহাম্মদ শাহ ভয় পেয়ে যায়। তো এমনি ভীতু লোক, তো ভয় পেয়ে গেলে এটা বলে যে স্যার আমি তো ভয় পেয়ে গেছি, কি করতে হবে বলে দিন। বলছে ভয় ভয় তো তুমি পেয়েছো, আমিও বুঝতে পেরেছি তুমি ভয় পেয়ে গেছো। তো করতে হবে কি, আমি যেমন অ্যাটাক করছি সেরকম বিদেশিরাও অ্যাটাক করতে পারে তোমাকে, যাতে তোমাকে বিদেশিরা না অ্যাটাক করতে পারে, সেই জন্য আমাকে প্রচুর সম্পত্তি দিয়ে দাও, তাহলে আমি ওই গার্ডটা করে দেবো। ওই অ্যাটাকটা আর কেউ করতে পারবে না, আমি গার্ড করে দেবো, কারণ আমার প্রচুর অস্ত্রহী, 500 অস্ত্রহী আছে, দেখেছো বাইরে। তো এটা করতে গিয়ে মোহাম্মদ শাহ রঙ্গিলা প্রচুর টাকা দিয়ে দেয় কাকে? বাজিরাও প্রথমকে। আর বাজিরাও প্রথমকে যেটা আছে, এই বাজিরাওরই নিয়েই স্যার ফিল্মটা তৈরি হয়েছিল, তার নাম বাজিরাও মস্তানি। তো এই প্রথম বাজিরাওয়ের স্ত্রীর নাম কি? প্রথম বাজিরাওয়ের স্ত্রীর নাম কি? কাশিবাই। আর এর এর প্রেমিকার নাম মস্তানি। মস্তানিকে একটা গিফট দিয়েছিল, আর মস্তানি হয়ে গেছিল পুরো কাশিবাইয়ের সংসার থেকে। এই জন্য জীবনে কাউকে গিফট দেবেনি স্যার, এটা উচিত নয়। তো এটা ব্যাপারটা হচ্ছে কি, তো মস্তানি এবং কাশিবাই এরা প্রথম বাজিরাও কিন্তু শক্তিশালী সম্রাট ছিলেন, ওনাকে নিয়ে এই জন্যই ফিল্মটাই হয়েছে না। আর প্রথম বাজিরাও প্রথম টেরিটরিটা সব থেকে বেশি করে। এই প্রথম বাজিরাওয়ের কিছুদিন পর তারপরে আসে, প্রথম বাজিরাও মারা যায় কিছুদিন পর। তার মানে এই মোগল এখানে মোহাম্মদ শাহ রঙ্গিলা ছিল, মোহাম্মদ শাহ রঙ্গিলার কাছ থেকে প্রচুর পয়সা করে নিয়ে নেয়, আর এই কিছুদিন পর মারা যায়। কিন্তু এটা দেখার স্যার, মোহাম্মদ শাহ রঙ্গিলা অ্যাকচুয়ালি কে অ্যাটাক করে কত সালে? 1757। ঠিক এর আগে 1739 সালে স্যার নাদির শাহ ভারত আক্রমণ করেছিল। স্যার 1739 সালে কে আক্রমণ করে? নাদির শাহ ভারত আক্রমণ করেছিল। আর ভারত আক্রমণের সময় নাদির শাহ যখন ভারত আক্রমণ করে, তখন এই যে যতগুলো লাস্ট ঔরঙ্গজেবের পর যতগুলো রাজা মোগল সম্রাট হয়েছিল না, তার মধ্যে সব থেকে বেশি দিন ছিল মোহাম্মদ শাহ রঙ্গিলা। আর এই নাদির শাহ এই রঙ্গিলার সময় আসে, এবং নাদির শাহকে পুরো রঙ্গিলার কাছ থেকে প্রচুর সম্পত্তি নিয়ে চলে যায়। আর নাদির শাহ তো আসেই লুটতে, এটাই ছিল লুটতে। এই নাদির শাহের সঙ্গে একজন সেনাবাহিনীতে একজন ছিল, তার নাম কি? আহমেদ শাহ আবদালি। এর সঙ্গে ছিল একটাই সেনাবাহিনী ছিল, আহমেদ শাহ আবদালি। এ কি করে, লুটে নাদির শাহ যখন ভারত আক্রমণ করে আস্তে আস্তে চলে যাচ্ছিল, নাদির শাহ এখানে ছিল না, যখন বেরিয়ে যাচ্ছিল, তখন এই নাদির শাহ বেরোনোর সময়, বেরিয়ে যাওয়ার সময়, এটা একটা ড্রয়িং করতে হবে। এটা পুরো এদিক ওদিক হয়ে গেল। নাদির শাহ যখন ভারত আক্রমণ করে, এখান দিয়ে যখন চলে যাচ্ছিল, তার মানে এখানে স্যার দিল্লি থেকে ছিল, আর এই জায়গাটা কি ছিল স্যার? আফগানিস্তান, তাই না? আফগানিস্তান। আর এখান থেকে মোহাম্মদ শাহ রঙ্গিলা ছিল, নাদির শাহ চলে যাচ্ছিল কত সাল? 1739 সাল। লুটে টুটে তারপরে চলে গেছিল। এই তখন চলে যখন যাচ্ছিল, তখন এরই সৈন্যবাহিনীতে একজন ছিল আহমেদ শাহ আবদালি। এ কি করে, এই যে ঠিক এই জায়গায়, মানে ইন্ডিয়ার বর্ডার আর আফগানিস্তানের বর্ডারের কাছে একটা জায়গা আছে যার নাম আটক। জায়গাটার নাম কি? আটক। এই আটকে গিয়ে ইনি আটকে যান।
আর আটকে গিয়ে ওখানে সেনাবাহিনী নিয়ে একটা সাম্রাজ্য তৈরি করে বসেছিল, রাজত্ব করতো। ওই সময় ওই আটকেই সে রাজত্ব করতো। যখনই আটকে রাজত্ব করে, তার মানে আটকে ইনি রাজত্ব করছে। আর এই সময় গিয়ে এখান থেকে স্যার এখানে রাজত্ব করছিল, নো প্রবলেম। বাট আমাদের বাজিরাও ফার্স্ট মারা যায় ওখানে। মোহাম্মদ রঙ্গিলাতে চলো, বাজিরাও ফার্স্ট মারা যায়। বাজিরাও ফার্স্ট মারা যাওয়ার পর তারপরে আসে বালাজি বাজিরাও। বালাজি বাজিরাও তৃতীয় যে পেশোয়া বালাজি বাজিরাও। এই বালাজি বাজিরাও একটা জিনিসই ভুল ছিল। আর এই বালাজি বাজিরাও যখন সাম্রাজ্যতে আসে তখন অ্যাকচুয়ালি এখানে রাজা হিসেবে কে ছিল? শাহুজি। শাহুজি বারবার বলতে থাকে প্রথম বাজিরাও, এই বালাজি বিশ্বনাথ মারা গেল, আমার খুব শক্তিশালী ছিল। বালাজি বাজিরাও মারা গেল, এটাও শক্তিশালী। এনার ছেলে শাহুজি, বালাজি বিশ্বনাথ, ইনিও ছিলেন খুব মোটামুটি ঠিকঠাক। শাহুজি প্রত্যেকের সঙ্গে আলোচনা করে এবং বুঝে যে এ চালাতে পারবে কিনা। কিন্তু এনার মধ্যে একটা গলত ছিল। এই গলতটা এটা ছিল যে ইন্ডিয়াতে আমরা ছিলাম, ভালো ছিলাম, নো প্রবলেম, কিন্তু বাইরে বেরিয়ে যখনই যেতে চায়, এই বালাজি বাজিরাও যখনই আসে, তৃতীয় বাজিরাও, এ স্বপ্ন ছিল যে এখানে উড়িষ্যা, এই উড়িষ্যায় কটক থেকে এই আটাক পর্যন্ত আমি পুরো সাম্রাজ্য বিস্তার করব। উত্তর ভারতে সাম্রাজ্য বিস্তার করার জন্য মানে হিন্দু সাম্রাজ্য খুব বড় ছিল না, কেউ মুসলিমরা শাসন করছিল না দক্ষিণ পূর্ব এশিয়া থেকে, যারা এসেছিল দক্ষিণ পশ্চিম এশিয়া থেকে। তো এখান থেকে কটক থেকে আটাক পর্যন্ত আমি শাসন কার্য করব। কিন্তু সবই ঠিক চলছিল, কটক থেকে আস্তে 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 উপরে উঠছিল মারাঠা সাম্রাজ্য। ঠিক যখনই আটাকে আসে তখন আটকে যায়। এখানে কে আটকে ছিল? নাদির শাহের সঙ্গে আটকে ছিল কে? আহমেদ শাহ আবদালি। এসে বুঝতে পারে, সে আহমদ শাহ আবদালি যখনই এসে বুঝতে পারে, আরে তুমি যতক্ষণ পর্যন্ত তোমার জায়গায় ছিল সীমাবদ্ধ, ভালোই ছিলে, তো এখানে আসতে গেলে কেন? এখানে তো স্যার আমি ছাড়বো না তোমাকে। আর মোহাম্মদ শাহ আবদালির যে সৈন্যবাহিনী ছিল তারা এতটা অ্যাক্টিভ সৈন্য ছিল, মধ্য এশিয়ার স্যার প্রচণ্ড শক্তিশালী, তাদের মার্শালসি ছিল আলাদা, আমাদেরকে ধরে তুলে ছেড়ে দেবে। আর এখনকার তো এই তো ঘুষি মারলে 90s ছেলে, যে তোমাদের যে বডিগুলো হয়েছে না, ওই বডিগুলোতে যদি আমরা এরকম করে একটা ঘুষি মারি না, শুধু তোমাদের সেই মুরগির মতো, যেগুলো মুরগি হয় না, পোলট্রির মুরগির মতো ছটপট ছটপট করে মরে যাবে। ঘটনা এটা, তুমি 18, তোমার বাবাকে বলবে একটা ঘুষি মারতে বাবা, আর তুমি একটা বাবাকে মারবে, বাবা দেখবে চুপচাপ থাকবে, তুমি 18 বছরের ছেলে দেবে, কারণ তোমরা খাচ্ছ উল্টো পাল্টা স্যার। এটা ঘটনা স্যার, মনের জোর থাকতে পারে, 18 বছরে মনের জোর থাকবে, মেরে দেবো সবাইকে। কিন্তু ঠিক আছে, শুধু সস্তায় মেরে দেবে। এই তো বাজিরাও ছিল, এও ভেবেছিল আমি মেরে দেবো। তো ওখানে তো আবদালি ছিল, সে তো মধ্য এশিয়া থেকে এসেছিল, বলছিল আরে আমি মাংস এতদিন ধরে খাচ্ছি কি আর কি নাকি, এখানে মাসল বানিয়ে রেখেছি, তো মেরে দিলে তো তাহলে স্যার হয়েই যেত। মনের জোর তোমার হতে পারে, তুমি আস্তে আস্তে জিততে জিততে আসছো, তোমার মনের জোর প্রচুর আছে, কিন্তু তুমি ইন্টারনাল ব্যাপার তো দেখোনি। মনের জোর আছে, অত ইন্টারনালে আমি গিয়ে বিড়ি খাচ্ছি, গিয়ে ধোঁয়াই ধোঁয়া, ঠিক আছে, তারপরে সেই ফুসফুস লাং সব কিছুকে শেষ করে দিয়েছে, তো তুমি মনের জোরে বাঁচবে কি করে? তো এটা ছিল স্যার এই যে বাজিরাও ফার্স্ট ছিল, এই বালাজি বাজিরাও, ইনি এখান থেকে বসে স্যার ভাবছিল যে আটাক পর্যন্ত আমাদের পুরো বিস্তার করবো রাজ্য, কিন্তু আটাকে গিয়ে আটকে যায়। ওখানে আহমেদ শাহ আবদালি ছিল। এটা সাল ছিল স্যার 1761 সাল, পানিপথের তৃতীয় যুদ্ধ। এই পানিপথের তৃতীয় যুদ্ধ কার সাথে হয়? মারাঠা আর আহমেদ শাহ আবদালি। পানিপথের তৃতীয় যুদ্ধ কার কার মধ্যে হয়? মারাঠা আর আহমেদ শাহ আবদালি, পানিপথের তৃতীয় যুদ্ধ। এই জন্য পানিপথ এমন একটা জায়গা, এখান থেকে ভারতবর্ষের এক সময় একটা স্যার রাস্তা তৈরি হয়ে গেছিল, ঠিক আছে। পানিপথের প্রথম যুদ্ধ কত সাল? 1526। দ্বিতীয় যুদ্ধ 1556, তৃতীয় 1761। 1761 সালে মারাঠা আর আহমেদ শাহ আবদালির সঙ্গে যুদ্ধ হয়। এই যে তুমি না পানিপথের দ্বিতীয় যুদ্ধ পড়তে না, তৃতীয়, এতদিন পর্যন্ত মনে রাখতে পারতে স্যার পানিপথের যুদ্ধ আহমেদ শাহ আবদালি কে, হুইস আহমেদ শাহ আবদালি, এতদিন পর্যন্ত জানতেই না, ইতিহাস পড়ে পড়ে স্যার গোটা সাম্রাজ্য খতম করে দিয়েছে। এখন থেকে বোঝো আহমেদ শাহ আবদালি একজন লুটেরা ছিল, যা কার সাথে এসেছিল? নাদির শাহের সঙ্গে, এবং সে গোটা মারাঠা সাম্রাজ্য, একটা ছোট্ট ফুল্লিঙ্গ মারাঠা সাম্রাজ্যকে পুরো শেষ করে দিল। 1600 সালে সবটা শেষ করতে পারেনি, যতটুকু বাকি ছিল ইংরেজরা এসে শেষ করে দিয়েছে। কারণ এরপরেও তো পেশোয়া ছিল, এখনো 4টে পেশোয়া আছে, ওই পেশোয়ার মধ্যে ইংরেজ ঢুকে। এবার ইংরেজ এখান পর্যন্ত, তাহলে 1761-তে ঔরঙ্গজেব কি হলো না, মারাঠা সাম্রাজ্য তৃতীয় পানিপথের যুদ্ধ হেরে যায় আহমেদ শাহ আবদালির কাছে। আর এরপরে
যে পেশোয়াগুলো এসেছে তার এগেনস্টে কে থাকবে? ইংরেজরা। এই ইংরেজ এবার ঢুকে, ইংরেজ এতদিন ধরে ওপর থেকে তাকাচ্ছিল, কি তাকাচ্ছে দেখছিল, দেখে চলছিল আরে ভারতবর্ষে তো আমরা ঢুকে পড়েছি, এই ঢুকে পড়ে আমরা শুধু সুযোগের অপেক্ষায় ছিলাম, এবার সুযোগটা এসছে। কারণ সুযোগটা এখানে ছিল, প্রথমে পুরো ভারতবর্ষকে শাসন করছিল কে? মুঘল। মুঘলদের এগেনস্টে আমরা যেতে পারবো না, কারণ তোপ আছে, বাবরের আবিষ্কার তোপ আছে, মেরে দেবে। তো সেই জায়গায় তারপরে আসে স্যার মারাঠা উঠে বলছে আরে মুঘল এলো, তারপরে তো থেমে যা, এবার আমরা ঢুকে যাই। এবারে মারাঠা উঠে গেছে। তো মারাঠা যখন এসে গেছে তখন বুঝতে পারছে মোগলকে মারবো না মারাঠাকে মারবো, দুজনের সাথে লড়াই করতে পারবো না, প্রবলেম এসে যাবে। আর যদি আমাদের এগেনস্টে দুজনের জয়েন হয়ে যায় তাহলে আমরাই উড়ে যাব, তার থেকে চুপ করে বসে থাক, এই সুযোগ বুঝ। এই সুযোগটা আসছিল তখন পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত মারাঠাটা না শেষ হয়ে যায়। তখন বলছে মারাঠা তো মুঘলকে অলরেডি শেষই করছে, তো চুপ করে বসে থাক, আমাদের কাজ নেই। তো মারাঠা মুঘলকে শেষ করে দিল। এবার মারাঠা আসছে, মারাঠা শেষ করছে, আহমেদ শাহ আলী এই সময় চুপ করে বসেছিল। এই সময় এসে যায় খেলা শুরু করে দেয় কে না ইংরেজ। এবার ভারতে নাম, এবার মাঠে নাম। আর মাঠে নেমে যতটুকু মারাঠা বেঁচে ছিল, যে পেশোয়ারা রাজত্ব করছিল, মাধব রাও থেকে শুরু করে একদম তোমার দ্বিতীয় বাজিরাও রাও, যেটাকে আমরা, এটা পেশোয়া ছিল। তো এদেরকে প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধ, দ্বিতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধ, তৃতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধে শেষ করে দেয়। এই ইংরেজদের সঙ্গে ইনভলভমেন্ট মারাঠাদের মধ্যে এবং এই যুদ্ধগুলো সম্পর্কে আমরা নেক্সট ক্লাসে দেখব। সঙ্গে দেখব অ্যাডমিনিস্ট্রেশন, গোটা মারাঠা সাম্রাজ্যের সোসাইটি, অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড এর যে এডুকেশন, এভরিথিং, সেটা নেক্সট ক্লাসে দেখব।